হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিও ফাইট। আর কিউরিও ফাইটে আজকে আপনারা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা শুনতে চলেছেন। কিউরিও ফাইটে এর আগেও আপনারা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা শুনেছেন, কিন্তু আজকের ঘটনাটা আমি হলফ করে বলতে পারি এর আগে এরকম টাইপের এরকম মাল্টি লেয়ার ঘটনা আপনারা আগে কখনো শোনেননি। ভয় যেমন লাগবে তেমনি আপনার ভেতরে অন্যান্য যে ফিলিংসগুলো রয়েছে না, এই ঘটনাটা সেগুলোকেও ট্রিগার করবে। এমনই একটা মর্মান্তিক ভয়ানক ঘটনা আজকে আপনাদের জন্য রয়েছে। আজকে কিউরিও ফাইটের এই সানডে স্পেশাল ঘোস্টলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান বা কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই যে নাম্বারটা আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের ঘটনা শুরু করব। আজকের ঘটনাতে আমাদের সাথে ছিল সূর্য। কেমন লাগলো সেটা কিন্তু পুরো ঘটনাটা শেষ অবধি শুনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সূর্য, কেমন আছো? হাই কৌস্তব, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি। বিষয়টা হচ্ছে, তুমি রিসেন্টলি আমার বাড়িতে এসেছিলে, ঠিক আছে? এবং আমার বাড়িতে আসার পর মানে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে একটা কি কি জিনিসপত্র নিয়ে ইনভেস্টিগেশন হয়, কি কি বিষয় নিয়ে জিনিসপত্র হয়, সেই শুটিংটা আমরা দেবরাজ ওদের সাথে করেছিলাম, ঠিক আছে? আফটার দ্যাট তার পরের দিন দুপুরের দিকে এসেছিল আই গেস। হুম 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 এবং সেখানে আসার পর এইসব নিয়ে যখন আলোচনা হচ্ছিল, ঠিক আছে, রিসেন্টলি পোস্টের বারটাতে তো ভিডিওটা গেছে, তুমি বলছিলে যে তোমার এক পরিচিত হবে, তার সাথেও এরকম টাইপের কিছু অ্যাক্টিভিটি হয়েছে। বরং সে নিজে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সাথে যুক্ত ছিল, নিজের শখের কারণে হোক বা নিজের কৌতূহল দমনের কারণেই হোক। এবং এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন তার লাইফে এমন একটা বিপদ নিয়ে এসেছিল, তার পারিপার্শ্বিক যারা মানুষজন ছিলেন তাদের লাইফে এমন বিপদ এনেছিল, সেটা সত্যি কথা বলতে খুবই ভয়ের এবং খুবই মানে প্যাথেটিক। মানে এই ঘটনাটার মাধ্যমে আমাদের কিউরিও ফাইটের মানুষজন যারা রয়েছেন, আমাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন, এটা আমার মনে হয়েছে। দ্যাটস ওয়াই আজকের এই রেকর্ডিংটা খুব মানে ডিটেলড একটা ঘটনা আজকের, যতটা আমি বুঝতে পেরেছি কথাবার্তা শুনে তোমার। আমি ডাইরেক্টলি ঘটনাতে চলে যাচ্ছি, কি হয়েছিল সেটা শুরু থেকে শুরু করো। দেখো, এই ঘটনাটা শুরু করার আগে আমি একটাই খালি কথা বলবো। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার জীবনে ঘটা সবচেয়ে দুঃসাহসিক বা ডেসপারেট ঘটনা যদি কিছু হয়ে থাকে, তাহলে আজকের এই ঘটনার সেই ব্যাখ্যাটা আমি দেবো। আমি এটা একদম শুরু থেকে শুরু করছি, আমি কোনো ডিটেলস বাদ দেবো না, তাহলে তুমি কানেক্ট করতে পারবে না বিষয়টা। ঘটনাটা অ্যাকচুয়ালি 2022-এর ঘটনা। আমার এক বন্ধুর মারফতে এই ঘটনাটা মানে এই কেস স্টাডিটা আমরা পেয়েছিলাম বলতে পারো। ওর নাম রিতম ব্যানার্জি। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, কিন্তু কর্মসূত্রের জন্য আমরা উত্তর দক্ষিণে চলে গেছি। বুঝতে পারছো? উত্তর দক্ষিণ বলতে মানে ও একটা অন্য ডোমেন, আমি একটা অন্য ডোমেন পুরোপুরি। বুঝতে পারছো? ওকে। তো মানে কথা ফোনে হয়, মানে কোনো ধরো আমাদের বাড়িতে যদি কোনো প্রোগ্রাম হয়, কোনো অনুষ্ঠান হয়, সে নিমন্ত্রিত থাকে, তার বাড়িতে কিছু হলে আমি নিমন্ত্রিত থাকি, এরকম একটা ব্যাপার। তো আমি শুনেছিলাম যে এই 2022-এর ডিসেম্বর মাসেই ওর কিন্তু বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়ে ঠিক হবে, পাওয়া কথা বলতে যাবে, সব মোটামুটি আমি ওর থেকে আপডেট পেতাম। ও সল্টলেক সেক্টর 5-এ একটা ভালো এমএনসি-তেও কাজ করছে, ভালো পোস্টেও রয়েছে। যার সঙ্গে ও রিলেশনে রয়েছে সেও ওই সল্টলেকেই কাজ করে, একটা ভালো, উনিও একটা ভালো পোস্টে রয়েছে, কিন্তু অন্য কোম্পানিতে রয়েছে, ঠিক আছে? তো ওনার বাড়িতে পাওয়া কথা বলতে যাবে, এই জিনিসটা আমি শুনেছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে আমি জানি না। তো একদিন হঠাৎ আমাকে ফোন করে না খুব আপসেট, প্রচন্ড আপসেট হয়ে আমাকে বলছে যে মনে হচ্ছে বিয়েটা না অনুষ্ঠান করে আর হবে না, কোনো একটা মন্দিরেই বিয়ে করতে হবে। বুঝতে পেরেছিস? বললাম কেন, কি হলো? তোর তো পাকা কথা বলার কথা ছিল। বলছে হ্যাঁ, ওই পাটিপত্র পাকা কথা বলার জন্য গেছিলাম ওর বাড়ি থেকে, ওর বাবা কিন্তু বলছে যে এই বছরে তো বিয়ে হবেই না,
মানে 2023 ফেব্রুয়ারি অথবা ডিসেম্বরে কি বিয়ে করতে হবে। বললাম কেন? বলছে বাড়ি বিক্রি না করে ওর বাবা বলছে বিয়ে দেবে না। বললাম বিয়ের সঙ্গে বাড়ি বিক্রির কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম ওকে। বলছে আমি বুঝতে পারছি না ওর বাবার মাথায় কি চলছে এখন, আমার মনে হচ্ছে না এইভাবে হবে। আমি তখন ওকে সাজেস্ট করলাম যে দেখ তুই এত ভেঙে পড়িস না, একটা বছরের ব্যাপার, 2019 থেকে তোর সাথে ও রয়েছে, আর একটা বছর না তুই অপেক্ষা করে নে, কি সমস্যা আছে, ভালো করে প্রেম প্রেম করে ঘুরে টুরে নে, আর একটা বছর পর বিয়ে করবি। বলছে না তুই বুঝতে পারছিস না রে, ওর পাড়ার ছেলেগুলো একদম ভালো না। এই রিসেন্ট ঘটনা, একবার স্কুটি নিয়েও বেরিয়েছে, একটা বাইক করে একটা ছেলে সেই পুরো রাস্তাকে ফলো করতে করতে বাড়ি অব্দি এসছে, তোমার বাড়ি চিনি, নাম্বারটা দাও, মানে উত্তপ্ত যেভাবে একটা মেয়েকে করে। ঠিক আছে, ছুটির দিনগুলোতে মেয়েটাকে এরকম ভাবে এই জিনিসগুলোকে মাঝে মাঝে ফেস করতে হচ্ছে, আমার এই জিনিসগুলো সহ্য হচ্ছে না, আরো কিছু প্রবলেম হচ্ছে, তুই তো ছুটি কবে, আমাকে জিজ্ঞেস করছে তোর ছুটি কবে। আর দেখ আমার বেসিক্যালি বুধবার তো করে ছুটি থাকে। বলছে যে তুই রোববার করে নিতে পারবি না ছুটি। আর না, আমার তো রোববার ছুটি কোনো ব্যাপার আসে না। ও একটু চিন্তা ভাবনা করে বললো কি ঠিক আছে চল এই সামনের বুধবার তুই একটু দেখা কর, আমিও আসবো, লিপিকাও আসবে, মানে লিপিকা হচ্ছে ওর উঠবি, ঠিক আছে, হবু বউ। ওকে অনেকদিন ধরে বলছিলাম যে সূর্যের সঙ্গে দেখা করবো, আমার বেস্ট ফ্রেন্ড, তো তুইও আয়, ও মানে ও সামনাসামনি তাহলে কথা হয়ে যাবে। ছেলেটার বাড়ি মানে আমার বন্ধুর বাড়ি হচ্ছে কল্যাণীতে, আর লিপিকার বাড়ি হচ্ছে চাকদায়। ঠিক আছে, তো আমরা ঠিক করি যে বুধবার দিনকে বিকেল 5টা নাগাদ আমরা ওই কোন একটা ক্যাফেতে, কল্যাণীতে কোনো ক্যাফেতে মিট করবো একটা। আসে ওরা, আমি প্রথমে নমিনাল ব্যাপারই ভেবেছিলাম যে ওই বিয়ের ব্যাপারেই কথাবার্তা বলবে, এই চিন্তাধারা নিয়ে গেছিলাম। কথাবার্তা বললাম, খাবার দাবার অর্ডার ফর্ডার করা হলো। আমি মেয়েটার সঙ্গে প্রথমবার কথা বললাম, কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম যে মেয়েটা অতি আধুনিক হলো, উগ্র স্বভাবের নয় কিন্তু, মানে বেশ নম্র ভদ্র, যথেষ্ট সুন্দরভাবে কথা বলছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম যে মানে বাড়ি বিক্রি না করে বা বিয়ে হবে না, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না, আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম। বলছে অ্যাকচুয়ালি দাদা দেখো তোমাকে আমি খুলেই বলছি, বাড়িতে কোনো শুভ কাজ হলে না সেক্ষেত্রে বাধা আসছে। যেরকম, বলছে ধরো বাড়িতে যদি কোনো পুজো হয় সেক্ষেত্রে বাধা আসছে, বাড়িতে যদি কোনো আমরা পিকনিক করতে যাই সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। আমার কিরকম সমস্যা হচ্ছে? বলছে বাড়িতে একবার মানে কালী পুজো দেওয়ার জন্য ঠিক করা হয়েছিল। বললাম ঠিক আছে। বলছে বাড়ির পাশ দিয়ে মানে বাড়ির গা ঘেঁষে একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছটা কি হতো, যখন ঝড় হতো না বাড়ির মধ্যে বারবার করে টাচ করতো, তো বাবা ভেবেছিল এই গাছটা কেটে ফেলবে, কেটে ফেলবে। আর মানে পুজো 2-3 দিন আগেই প্ল্যান করেছিল যে কেটে ফেলবে, কেটে ফেলে সব তার পরবর্তীকালে মানে যেমন ভাবে পুজো পুজো হচ্ছে হবে। কারণ ওই বাড়ির গাছটা বারবার করে খুব প্রবলেম করছিল, গাছ মানে উপর থেকে নারকল টারকল পড়া, গাছ পাতা পড়ে খুব নোংরা হচ্ছিল। তো যে ভদ্রলোক গাছ কাটতে আসে সেই গাছ থেকে পড়ে মানে ইটের মধ্যে মাথায় লেগে প্রায় রক্তাক্ত অবস্থা হয়ে যায়, পরবর্তীকালে উনি মারা যায়। ইভেন আবার একটা কি হয়েছিল যে আবার যখন কোনো একটা অনুষ্ঠান পার্টিকুলার হতে চলেছিল, তো ওই রাঁধুনির হাত থেকে গরম জল পড়ে গেছিল ওয়ার্কারের গায়ে, মানে বিধি বিচ্ছির একটা ব্যাপার, মানে বাধা পাচ্ছে। বাধা পাচ্ছে। আর লাস্ট কি হয়েছিল, এই মেয়েটা ওই 2021-এর 31st নাইট একটা পিকনিক অর্গানাইজ করেছিল বাড়ির মধ্যে। পিকনিক শেষ করে তার একটা বান্ধবী বাড়ি ফিরছিল, অনেকেই ছিল, তার মধ্যে একজন বান্ধবী বাড়ি ফিরছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার পিছনে আঘাত পায় এবং রক্তাক্ত অবস্থা পুরো, মানে শুভ কাজ কিছু বাড়ির মধ্যে হতে পারছে না। মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো বলছে ওর দিকে তাকিয়ে, মানে আমার বন্ধুর দিকে তাকিয়ে বলছে ও তো মানে এই বছরই করতে চাইছে, ওর ফ্যামিলি থেকেও প্রেশার করছে এই বছরে বিয়ে দেওয়ার জন্য, আমারও ইচ্ছা করছে না এইভাবে, কিন্তু বাবা একদমই চাইছে না। আমি তো ওই বাড়িতে খুব একটা থাকি না, আমি আমার মানে মাসির বাড়িতেই থাকি বিধাননগরে, যেহেতু আমাকে সল্টলেক যেতে হয়। তো আমি ছুটির দিনগুলোতে আসি, আমি বাবাকে আবার বোঝাবো। তো আমি পুরোটা শুনলাম, শুনে জিজ্ঞেস করলাম যে তোমার বাড়িতে কে কে আছে। বলছে মা বাবা আমি। হ্যাঁ, তোমার কোনো ভাই বোন? বলছে দাদা ছিলেন কিন্তু 2018-তে দাদা মারা গেছে। তো আমি জিজ্ঞেস করলাম দাদা কিভাবে মারা গেছে? তো আমার বন্ধু পাশ থেকে বলছে ওই সাপে কামড়ে মারা গেছে, মানে সাপের কামড় খেয়ে মারা গেছে। আমি বুঝতে পারলাম যে ও ব্যাপারটা জানে। হ্যাঁ হ্যাঁ, কল্যাণীতে? কল্যাণীতে, আমি বলছি তোমার ঘটনা, চাকদায়, ওর বাড়ি ছিল চাকদায়। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, কল্যাণী তো আমার বন্ধুর বাড়িটা। বলছে সাপের কামড় খেয়ে মারা গেছে ও দাদা। তখন মেয়েটা বলছে জানো তো দাদা, আমার দাদার মৃত্যুটা কিন্তু একদম মানে মানে এরকম হয় না, বেসিক্যালি একদম অদ্ভুত ভাবে। বললাম কিভাবে? বলছে দাদা একটা শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধ নিমন্ত্রণ খেতে গেছিল, মাঠের উপর প্যান্ডেল করে খাওয়া দাওয়া করানো হচ্ছিল। খাওয়া দাওয়া করেছে, করে যখন ওই মানে ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার দিকে এগোচ্ছিল, ওই জঙ্গলের মধ্যে কোনো একটা সাপের গায়ে তার পা লেগে যায়। একই সাপ তাকে দুবার বাইট করে, একই সাপ তাকে দুবার বাইট করে। মানে যেটা শোনা গেছিল যে সাপটা যখন ওকে বাইট করেছে, ও পকেট থেকে ফোন বার করছিল সাপের ফটো তোলার জন্য, যে ডাক্তারখানায় কি দেখাবে যে কি সাপ কামড়েছে। অনেক সময় তো ডাক্তারখানায় জিজ্ঞেস করে যে পার্টিকুলার কি সাপ কামড়েছে দেখাও, তো সাপের ফটো তোলার জন্য ও ফোন বের করছিল। ওই টাইমে সাপটাকে সেকেন্ড টাইম অ্যাটাক করে আবার। এটা কিন্তু খুব রেয়ার ভাই, খুব রেয়ার, খুব রেয়ার। মানে ইন ট্রানজিট ওকে হসপিটালে নিয়ে যেতে যেতে ওর হার্ট ফেল করে মারা যায় সেটা। আচ্ছা। আমি শুনে ওকে একটা প্রশ্ন করলাম যে এই যে নেগেটিভ অ্যাক্টিভিটি গুলো বাড়ির মধ্যে হচ্ছে, এটা কি দাদার মৃত্যুর পর থেকে হচ্ছে? ওনা একটু চোখটা বড় বড় করে বলছে যে তুমি এটা কি করে বললে? আর আমি কিছু চিন্তা করে কিন্তু বলিনি, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করলাম।
বলছে হ্যাঁ কিন্তু আরো কিছু সমস্যা হচ্ছে, শুধু এইটুকু সমস্যা নয়। অ্যাকচুয়ালি এগুলো কাউকে বললে সে বিশ্বাস করবে না। আমি তো মানে ওর মুখ থেকে শুনেছি যে তুমি অনেক বাড়িতে গেছো, হেল্প টেল্প করেছো। আমি তোমাকে ডিটেলসে কিছু বলতে চাই, কিন্তু আমার থেকে ভালো আমার বাবা মা বলতে পারবে। হুম হুম বলছে তুমি কি আমার বাড়িতে একদিন আসতে পারবে? হুম হুম। আমি বললাম আমি তোমাকে নেক্সট এটাই বলতাম যে তোমাদের বাড়িতে আমি একদিন যাবো। আমি এক্স্যাক্টলি কি কি প্রবলেম হচ্ছে ইনিশিয়ালি কি বলা যাবে? বলছে দেখো দাদার মৃত্যুর পর না, মানে আমাদের পুরো বাড়ি জুড়ে বাবা মা একটা শব্দ শুনতে পারছে, আর একটা ছায়ামূর্তি বাড়ির মধ্যে দেখা যাচ্ছে, যেটা কিন্তু বাড়ির বিভিন্ন কর্নার থেকে মিলিয়ে যাচ্ছে। আমি যে আচ্ছা কদিন আচ্ছা। হ্যাঁ আমি যে কদিন বাড়িতে ছিলাম, আমি সেরকম কিছু চোখে ফিল করিনি, কিন্তু আমি মানে এমনি শুনতে পেয়েছি অনেক কিছু আওয়াজ। হুম বুঝতে পারছো আমার এই হুম হুম। জিনিসগুলোকে খুব ডিস্টার্বেন্স লাগছে। আমার বাবা মা এই জিনিসগুলো আরো ভালোভাবে বলতে পারবে যদি তুমি একবার বাড়িতে যাও। আলাম তোমরা বাড়িতে থাকবে কবে? বলছে আমাদের দেখুন মানে দেখো সানডে করে তো ছুটি থাকে, সল্টলেক অফিস সানডে করে বন্ধ থাকে, তো তুমি যদি সানডে আসতে পারো। তাই আমি বললাম তাহলে একটা কাজ করো, এই সানডে তো মনে হয় না তোমাদের হবে, আমি তার পরের রোববার যদি আমি আসি, তুই মানে বুধবারের ছুটিটা অ্যাডজাস্ট করে। বলছি দাদা প্লিজ যদি এই সানডে যদি কোনোভাবে তুমি আসতে পারো। আর ঠিক আছে, আমি একটু তাহলে চিন্তা ভাবনা করে নি, যদি ওয়েডনেসডে নেক্সট ওয়েডনেসডে ছুটিটা আমি যদি রোববারে মানে সানডেতে শিফট করতে পারি, আমি অবশ্যই যাবো। তো রিতমের সাথে কথাবার্তা বললাম, বললো চল একবার ঘুরে আসি। আমি অফিসে কথাবার্তা বলে শিফট করে নিলাম, রোববার দিনকে যাব। ওর বাড়িতে আমি যাই রোববার দিনকে মোটামুটি 5:30-6টা বাজে। ভদ্রলোক বাড়ি ছিলেন না, মানে ওই লিপিকার বাবা বাড়িতে ছিলেন না। ঠিক আছে। তো বিভিন্ন ধরনের মিষ্টি, অমলেট, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমি তো অত কিছু খাবো না বললাম ওদেরকে। ঠিক আছে, ওর মায়ের সঙ্গে আলাপ টালাপ করলাম, করে কিছুক্ষণ বসলাম। বসে নিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, জানো তো কৌস্তব, যে বাড়িটাতে যখন ঢুকেছি, মানে এন্টায়ার বিল্ডিংটা না, মানে যখন পুরোপুরি বাড়িটায় ঘুরলাম তবে বুঝতে পারলাম যে এন্টায়ার বিল্ডিংটা না বেশ গা ভারী করা পরিবেশ, মানে হঠাৎ করে গা ভারী হয়ে যাচ্ছে। মানে ওকে যখন ওকে। যখন ঢুকেছি তখন একরকম ওয়েদার ছিল, যত সন্ধে বাড়ছে হুম হুম। এন্টায়ার টেরিটরি না বেশ গা ভারী করা হয়ে যাচ্ছে কিন্তু। তো আমি ওকে বললাম চলো এবার ছাদে যাই। একটু আমি তো মানে গিয়ে সিগারেট ফিগারেট খাই একটু, ওই জন্য বললাম ছাদে যাই। ও রিতম কিন্তু সিগারেট খায় না, বুঝতে পেরেছো? তো আমরা আচ্ছা। দুজন মিলে ছাদে গেলাম। একটা জিনিস খেয়াল করলাম যে ছাদে ওঠার সময় সিঁড়ি দিয়ে যে ওয়েদার, মানে ফার্স্ট ফ্লোর অব্দি একরকম ওয়েদার, ফার্স্ট ফ্লোর থেকে যে সিঁড়িটা ছাদ অব্দি কানেক্ট করেছে সেখানে কিন্তু ওয়েদার অনেকটা চেঞ্জ, মানে একদম মনে হচ্ছে হিম শীতল এরিয়া। মানে মানে টেম্পারেচার ডিফার করছে। প্রিফার করছে মে জুন মাস ধরে রাখো, বুঝতে পারছো, মে জুন মাস ধরে রাখো। তো ওই টাইমে এরকম ওয়েদার হওয়াটা কিন্তু অস্বাভাবিক, এত ঠান্ডা হওয়ার কথা নয়। আর ঠান্ডা হলে নিচের ঘর ঠান্ডা হবে, কারণ উপরে তো ঘর রয়েছে। এক্স্যাক্টলি। উপরে ঘর রয়েছে, নিচের ঘর ঠান্ডা হবে, কিন্তু উল্টো কতলা বিল্ডিং ছিল? দোতলা, ফার্স্ট ফ্লোর সেকেন্ড মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, তার উপরে ছাদ। আচ্ছা। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উপরে উঠে আমি সিগারেট খাচ্ছি, ও তো খায় না, ও গল্প টল্প করছে আমার সাথে। এবার আমার বারবার করে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা দুজন রয়েছি ঠিকই, কিন্তু দুজন ব্যতীত কিন্তু আরো কেউ এর মধ্যে রয়েছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। এটা ফিল করছো? ফিল করছি, এটা আমরা একদম স্পষ্ট ফিল হচ্ছে যে দুজন তো রয়েছি ঠিক ছাদের মধ্যে, কিন্তু কেউ একজন যেন লক্ষ্য করছে বারবার আমাদেরকে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা। আমি ওই সিঁড়ি থেকে মানে ঢুকে মানে ছাদের মধ্যে গিয়ে না ঠিক সিঁড়ির দিকটা পিছন করে ছাদের দিকে তাকিয়েছিলাম, মানে বাইরের দিকটা তাকিয়েছিলাম। বাইরের দিকে বেশ আম কাঁঠালের সুন্দর বাগান রয়েছে, মানে বন টাইপের রয়েছে। আমি যেই পিছনে ঘুরেছি দেখছি রিতম কি করছে, ওই সিঁড়ির গেটের সামনে থেকে না হট করে বেরিয়ে আমার দিকে এসে এসে বলছে একটা কথা বলবো, হাসবি না তো? না না বল না। বলছে আমার বারবার কেন মনে হচ্ছে যে ওই ওর মা বা ও এসেছিল উপরে, তুই সিগারেট খাচ্ছিস দেখে না নিচে চলে গেল। আলাম তুই দেখেছিস? তুই দেখেছিস? বলছে হ্যাঁ আমি ফিল করলাম যেন সিঁড়ির ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে নিচের দিকে চলে গেল। আর তাহলে নিচে চল, কি এসছে কি আসেনি। সিগারেটটা শেষ করলাম, করে নিচে গেলাম। নিচে গিয়ে ও জিজ্ঞেস করলো যে তোমরা কি উপরে কেউ গেছিলে? ওর না, ওটা তো রান্না করছে তখন, রান্নাঘরে তখন ওরা রান্না করছে রীতিমতো। বললো কিছু হয়েছে, ওরা জিজ্ঞেস করলো। আমরা বললাম যে না কিছু হয়নি। তো ওদের সাথে বসে কথাবার্তা বলছিলাম, ওর মা মাঝে মাঝে রান্না বান্না ছেড়ে আসছিল, কথাবার্তা বললো, কোথায় থাকো জিজ্ঞেস ফিজ্ঞেস করলো। খাওয়া দাওয়া হলো একটু পরে, 8টা 8:30 নাগাদ খাবার দাবার দিয়ে দিল। ঠিক আছে, বেশ ভালো রান্নাই ওখানে হয়েছিল, চিলি চিকেন, ফ্রাইড রাইস অনেক কিছু করেছিল ওখানে। খাওয়া দাওয়া করলাম, ভদ্রলোকও আসলেন। হুম হুম। এসে হাত পা ধুয়ে আমাদের সাথে গল্প করার জন্য বসলো। আমরা একটা ঘরে গিয়ে বসলাম, ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মানে খুব নিরীহ আর সরল সাদাসিধে। মানে বাবা। তুমি, হ্যাঁ বাবাটা খুব সরল সাদাসিধে, মানে ওপেন মাইন্ডেড পুরোপুরি। মানে তুমি যদি ঠিক করে ওনার সঙ্গে কথা বলে ওনার মন জয় করতে পারো, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা তোমাকে বলে দেবে। আচ্ছা। বুঝতে পারছো, এরকম টাইপের একটা। তো উনি নিজে থেকেই প্রবলেম গুলো বলতে আরম্ভ করলো যে জানো তো এরকম বাড়ির মধ্যে হচ্ছে, ঠিক আছে, এরকম বাড়ির মধ্যে শব্দ শুনতে পাচ্ছি আমরা। আর মানে বাড়ির মধ্যে মানে এন্টার বিল্ডিং জুড়ে ওরাও কিছু না কিছু শুনতে পাচ্ছে কখনো সকাল রাত্রিবেলার দিকে। মানে ওদের বক্তব্য এটাই ছিল যে রাতে যদি ঘুমিয়ে পড়ি তাহলে খুব ভালো, হুম হুম। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে অনেক কিছু শোনা যাচ্ছে। তো ওরা কি করেছিল, ওরা একজন গুণিনকে ডেকেছিল বাড়ির মধ্যে।
ওকে ওকে। গুনিনকে ডেকে বলেছিল যে এরকম এরকম বাড়ির মধ্যে হচ্ছে। তো উনি ডাইরেক্টলি বলেছিল, দেখুন আমার মনে হচ্ছে এই বাড়ির মধ্যে কোনো প্রেত চালান হয়নি, এটা কোনো আনকন্ডিশনালি কারণের জন্য, রিজনের জন্য কিন্তু কোনো বাড়ির মধ্যে কিছু একটা বিদেহী কানেক্টেড হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে একটু অ্যাসিওর করছি যে যদি কিছু থাকে আমি একটা মূর্তি স্থাপন করে দিচ্ছি বাড়ির মধ্যে, এটাকে সরাবে না। কোনো ভগবানের মূর্তি ছিল না ওটা, বুঝতে পারছো, একটা মূর্তি মানে পুতুল টাইপের একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা স্থাপন করে দিচ্ছি। যদি কিছু থাকে আপনি 1-2 দিনের মধ্যে তাকে দেখতে পাবেন, আর আপনি বুঝতে পারবেন যে কি রয়েছে বাড়ির মধ্যে, মনের ভুলটা ভেঙে যাবে। তো আমি তখন আচ্ছা, জিজ্ঞেস করলাম যে তারপর কি হলো মূর্তি স্থাপনের পর? বলছে মূর্তি স্থাপনের পর না খুব কাঁদছিল, খুব কাঁদছিল সে বাড়ির কাঁদছিল? হ্যাঁ, বাড়ির মধ্যে প্রচন্ড কান্নার আওয়াজ। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই কান্নার আওয়াজ বাড়ির আশেপাশে যারা থাকে তারা কিন্তু শুনতে পাচ্ছে না, বাড়ির ভেতরেই শোনা যাচ্ছে? বাড়ির ভিতরে খালি ওরা পার্টিকুলার দুজনে শুনতে পাচ্ছে, খুব কাঁদছে। ইভেন একটা দিন এরকমও হয়েছে যে ওর বাবা বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢুকবে, তো দেখছে যে ঘরের যে মানে মানে গেটটা রয়েছে, বেডরুমে যে গেটটা রয়েছে বারান্দার কাছে, একজন ওই আউটলাইন দেখে বলছে যে একটা মহিলার শ্যাডোই ফিগার, সেই জন্য ওখানে দাঁড়িয়ে ছিল। ওর বাবা যে কে কে করেছে উনি সিঁড়ি দিয়ে উঠে কিন্তু একদম উপরের দিকে মিলিয়ে গেছে পুরোপুরি। এটা কিন্তু ওর বাবা চাক্ষুষ দেখেছে, ওর বাবা এই জিনিসগুলো মানতো না আচ্ছা আগে, কিন্তু আচ্ছা। জিনিসগুলো একদম উনি এই জিনিসগুলো পুরো বিপরীত ছিল, মানতো না। তারপর আমি ওনাকে বললাম যে এরকম আপনার ছেলের ঘটনাটা আমি শুনলাম, অ্যাকচুয়ালি কি উনি যাওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে? বলছে বলতে পারো। বললাম যে হ্যাঁ আমি শুনলাম, খুব খারাপ লাগলো যে সাপে কামড়ে উনি একদম জলজ্যান্ত একটা ছেলে মারা গেল এইভাবে। বলছে দেখো সত্যি বলতে আমার ছেলেকে কিন্তু সাপে মারেনি, ওকে ওর ব্যাঙ্গালোরের বন্ধুগুলো মেরেছে। মানে? বলছে আমাদেরকে ও সাপে মারেনি, ব্যাঙ্গালোরের বন্ধুগুলো মেরেছে। এবার ওনার ওয়াইফ মানে লিপিকার মা বলছে এটা তুমি ফালতু কথা বলছো, ব্যাঙ্গালোরের বন্ধুগুলো কিছু জানতোই না, তোমার ছেলে ডেকে নিয়ে এসছে তাই ওরা এসছে, ওরা কি জানতো সব কিছু? এরকম একটা আর্গুমেন্ট হচ্ছে, আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে। তখন লিপিকা বলছে অ্যাকচুয়ালি দেখো তোমাকে আমি খুলে বলছি ঘটনাটা, দাদা মানে ভয়েস কমিউনিকেশন খুব ভালো ছিল। ও আউটবাউন্ড প্রসেস, একটা প্রসেস হয় আউটবাউন্ড প্রসেস, যেটা ইউকে ইউএসএ তে না কলিং করা হয়, ওকে। ওই চাকরি পেয়েছিল ব্যাঙ্গালোরেতে। হুম হুম। তো ব্যাঙ্গালোরে ওখানে, আর এই পাড়ার একটা ছেলে ছিল সুজিত, মানে ওর সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে, ও আর ও দুজন মিলে ব্যাঙ্গালোরে শিফট হয়ে যায় পুরোপুরি, ব্যাঙ্গালোরে কাজ করতো। আর ওই ওখানে একটা পেইং গেস্টে 5 জন মিলে থাকতো, মানে সুজিত আর ওর দাদার নাম ছিল অজয়, আরো 3 জন ব্যাঙ্গালোরে, ওরা 5 জন একসঙ্গে থাকতো। ওরা গৌরব তিওয়ারির প্রচুর ভিডিও দেখতো। স্যার গৌরব তিওয়ারি যিনি আছেন, ছিলেন অ্যাকচুয়ালি, সরি আমার আছেন বলা ভুল কথা, স্যার গৌরব তিওয়ারির প্রচুর ভিডিও ওনারা দেখতো। দেখে প্যারানর্মাল ইনভেস্টিগেটর। হ্যাঁ ইনভেস্টিগেশনে তো ওরা কি করেছে, টাকা পয়সা দিয়ে প্রচুর গ্যাজেট কিনেছিল, হুম হুম। ঠিক আছে, গ্যাজেটস কিনে ওরা ইনভেস্টিগেশন শুরু করে। এবারে ইনভেস্টিগেশন শুরু করে প্রচুর ব্যাঙ্গালোরে প্রচুর হন্টেড হাউস বা হন্টেড ফ্ল্যাটে গিয়ে ওরা মানে এরকম ভিডিও ফিডিও বানাতো, কিন্তু সেভাবে কোনো প্রতিক্রিয়া পায়নি। কারণ যে কোনো বাড়িতে গেলে এর বোনকে ও ভিডিওগুলো পাঠাতো, ছবি টবি পাঠাতো, জানিস তো আজকে এগুলো হয়েছে ওগুলো হয়েছে জানাতো, মিশ্র প্রতিক্রিয়া পেতো পুরোপুরি। হুম হুম। তো ওরা ওখান থেকে কলকাতা যখন মানে ট্রান্সফার হয়ে যায় সুজিতারও, তারপর থেকে কিন্তু ওদের এই ইনভেস্টিগেশন জিনিসটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এইবার হয়েছে কি, লক্ষ্মীকান্তপুর নামে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে এই লিপিকার বাবার একজন বন্ধু থাকেন, আর তার মেয়ের বিয়ে, ঠিক আছে, 2018 কথা বলছি এবার তোমাকে। তার মেয়ের মানে যে বছর দাদা মারা যায়, ওনার মেয়ের বিয়ে এদের বাড়িতে এসে ইনভাইটেশন করতে এসছে। ইনভাইটেশন ডেট দেখেই ওর বাবা বুঝতে পেরেছে যে ওনারা অ্যাটেন্ড করতে পারবে না, কেন না ওনার মায়ের একটা চোখ অপারেশনের ব্যাপার রয়েছে, আর যেই টাইমে মেয়েটার বিয়ে, অপারেশন হওয়ার 3-4 দিনের মধ্যে বিয়েটা পড়েছে, আর ওদের 3-4 দিন আগে থেকে ইনভাইটেশন, হুম হুম। ঠিক আছে। তো ওই বাড়িতে যাওয়ার অন্যতম কারণ কি ছিল, যে এই লিপিকার বাবা যখন 1988 সালে বিয়ে হয়েছিল, হুম তখন কিন্তু ওরা বিয়ে করে ওই লক্ষ্মীকান্তপুরের বাড়িতেই উঠেছিল। অ্যাকচুয়ালি ওই মাধবপুর লক্ষ্মীকান্তপুরের মাঝামাঝি ধরে রাখো ওই এরিয়াটা পুরোপুরি, আমি লোকেশনটা বলছি না। হুম। তো নিয়ম রক্ষা করার জন্য এই ছেলেটা ওখানে যায়, মানে এই অজয় নামে ছেলেটা ওই বাড়িতে ইনভাইটেশনের জন্য যায়। ওখানে অনেক ছোটবেলাকার বন্ধু বান্ধব ছিল, আগেও গেছে বহুবার। তো ওইখানে গিয়ে না পাড়া ঘুরছিল, ওই এমএটি নামে একটা গাড়ি থাকতো আগেকার দিনে, ওই এমএটি করে ঘুরে ঘুরে পুরো পাড়া ওই ছেলেটাকে দেখাচ্ছিল, দাদা এটা এখানে, এটা এগুলো ভালো, আমাদের এখানে অনেক টুরিস্ট আসে, এরকম বারবার করে বলছিল যে এই জায়গাটা খুব ভালো জায়গা। তো যেতে যেত না মোটামুটি যখন 4টে বেজে গেছে, ওই টাইমে গিয়ে একটা বাড়ির সামনে দাঁড় করিয়ে বলছে যে দাদা তুমি এর পরে যদি কখনো বেরো সব জায়গায় এসো, কিন্তু এই বাড়িটার আশেপাশে যেন এসো না। তো অজয় জিজ্ঞেস করছে কেন, এই বাড়িটাতে কি সমস্যা আছে? বলছে এখানে একজন দম্পতি থাকতেন, তারা দুজনেই মারা গেছে, তারপর থেকে কিন্তু এই বাড়িটা কিন্তু হানা বাড়ি নামে খ্যাত এখানে। দেখো আশেপাশে যে কটা বাড়ি রয়েছে বাড়িতে কিন্তু কোনো লোক থাকে না, মানে তারা ভয় বাড়ি ছেড়ে দিয়েছে, এমন অবস্থা। ও না, ও তো এইসব জিনিস সে আগে ঘেটে এসছে, কিন্তু ওরা তো সেই জিনিসটা জানে না। তো ওখানে গাড়ি থেকে নেমেছে, বলছে যে দেখে তো মনে হচ্ছে গেটটা বাইরে থেকে খোলাই। বলছে হ্যাঁ খোলা, কিন্তু তুমি যেও না।
বলছে তুই দাঁড়া এখানে, এখন তো দিন, এখন তো কিছু হবে না, আমি একবার চোখের দেখা দেখে আসি। ও অনেকবার না করে, ও শোনে না। ও গেটটা ঠেলে খুলে দেখছে যে মানে উঠোন রয়েছে সামনে, উঠোন থেকে এগিয়ে একটা মানে দুখানা ঘর পাশাপাশি রয়েছে, মাঝখানে একটা তালা দেওয়া আছে। ওই তালাটা কিন্তু জং ধরা তালা ছিল। ও ইট দিয়ে ইচ্ছা করে মেরে, বারবার করে বলছে দাদা করো না, তাও ইচ্ছা করে মেরে গেটটা খুলেছে। খুলে কিছু ফটোগ্রাফস, কিছু ভিডিও করেছে ওখানে, এই ছেলেটার মুখ থেকে যেটা ওরা শুনতে পেরেছিল। তো তার 7 দিনের মধ্যে ওই বাড়িতে ওরা ইনভেস্টিগেশন করে। আর ইনভেস্টিগেশনের শেষে ওই 5জনকে ওই বাড়ি থেকে অজ্ঞান অবস্থায়, মানে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করা হয়। তারপর অজ্ঞান? হ্যাঁ, একদম জ্ঞানহীন অবস্থায়, 5জনই জ্ঞানহীন অবস্থায় উদ্ধার ওদের করা হয়। বাড়ি আসার পর থেকে এই ছেলেটা একটু বদলে যায়, হঠাৎ হঠাৎ ভয় পেতে আরম্ভ করে। মানে হট করে, মানে ওর যেটা মানে জ্বরের মধ্যে যে প্রলাপ যেটা ও বকছিল, সেটা ছিল যে উঠোনের মধ্যে একজন মহিলা শ্যাডোই ফিগার দাঁড়িয়ে রয়েছে, মানে পুরোপুরি মহিলা আউটলাইন দাঁড়িয়ে রয়েছে, যে যত সময় যাচ্ছে সে তত এগিয়ে আসছে। যে কখনো মনে হচ্ছে উঠোনে, কখনো মনে হচ্ছে সে বারান্দায় আছে, কখনো মনে হচ্ছে সে ঘরে। ইভেন এমনও হয়েছে যে সে এখন ঘুমাতো, সে কেঁপে কেঁপে উঠতো রাত্রিবেলাতে। বাথরুম করতে গেলে মাকে সাথে নিয়ে যেতে হতো। মানে এমন হয়েছে একটা দিন যে ও আগে, তার ওর মা পিছনে, বাথরুমের গেটটা হাফ খোলা হাফ বন্ধ, ও বাথরুমের গেটের সামনে থেকে গিয়ে ছিটকে মাকে এসে জড়িয়ে ধরেছে, বলছে মা তুমি দেখতে পাচ্ছ যে বাথরুমের গেটের ভিতর থেকে কেউ যেন আমাকে দেখছে, তুমি এটা দেখতে পাচ্ছ? মা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। এইবার কি হলো, ছেলেটা যখন শুচ্ছে মনে হচ্ছে মাথার পিছন থেকে কেউ ঝুঁকে পড়ে ওকে দেখছে। খাটের সাইডে শুলে মনে হচ্ছে খাট থেকে হাফ বেরিয়ে ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে। ঘরের অন্ধকার, মানে অন্ধকার থেকেই ছেলেটা মনে হচ্ছিল অন্ধকার থেকে কোনো একটা বিদায়ী ওর দিকে বেরিয়ে আসতো, মানে তেড়ে এগিয়ে আসতো ওর দিকে। ওনার ছেলে কিন্তু মানে এই জিনিসগুলো মেনে নিতে পারছিল না, কিন্তু যেহেতু ভদ্রলোক এই জিনিসগুলো মানতো না, তো সুজিতকে ডাকে, ডেকে বলে সুজিত এগুলো কি হচ্ছে, তোরা তো গেছিলিস ইনভেস্টিগেশন না কি করতে, তো ওখানে কি হয়েছিল? বলছে দেখুন কাকু, আমি তো কিছু মনে নেই, আমরা তো সবাই অজ্ঞান হয়ে গেছিলাম, আমরা কিছু মনে করতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছিল ওখানে, আমার একদম সত্যি বলতে আমার মনে নেই। তো আমি একটা কাজ করছি, আমি বুঝতে পেরেছি, আমার কাকিমা আমাকে বলেছে যে এরকম অ্যাবনর্মালিটি করছে। তো একজন সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক আমার খুব চেনাশোনা রয়েছে, আমি ওনার সাথে কনসাল্ট করে দিচ্ছি আপনাদেরকে, উনি বাড়িতে আসুক, কাউন্সিলিং করুক, অজয় ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ওই ভদ্রলোক অ্যাপয়েন্টমেন্ট নেয়, যে মানে ওই অজয়ের যে বাবা রয়েছে, মানে লিপিকার যে বাবা রয়েছে, ওই সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেয়, উনি আসেন বাড়িতে। তো উনি না একটা হ্যান্ডিক্যাম রেখে ওনার সাথে কাউন্সিলিং করছিল, মানে অজয়ের সঙ্গে কাউন্সিলিং করছিল। আর এই পুরো বিষয়টা কিন্তু রেকর্ড হচ্ছিল, ভিডিও রেকর্ড হচ্ছিল। ঠিক আছে, যা যা প্রবীণ কোশ্চেন ছিল সবকিছু করেছে, সবকিছু বলেছে। ঠিক আছে, সব মানে যেগুলো অ্যান্সার দিয়েছে মানে প্রপারলি অ্যান্সার দিয়েছে, মানে মাথায় কোনো সমস্যা নেই, সেটা সাইকিয়াট্রিস্ট বলে গেছিল যে না, আমি যেটুকু মানে আপাতকালীন হিসাবে বুঝতে পারলাম যে এই মুহূর্তে কিন্তু কোনো সমস্যা নেই, ও যথেষ্ট ঠিকঠাক অ্যান্সারই দিয়েছে, জাস্টিফাইড পুরোপুরি, যে এই মুহূর্তে কোনো সমস্যা নেই, এটা হয়তো কোনো নার্ভের কারণের জন্য হচ্ছে, আমি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, ওকে খাইয়ে দেবেন। তো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। এইবার হয়েছে 2 দিন পর ওই সাইকিয়াট্রিস্টই আবার ফোন করেছে ওর বাবাকে, ফোন করে নিয়ে বলছে দেখুন, একটা বিষয় বলার আছে আপনাকে। বলছে হ্যাঁ বলুন। বলছে আমি ভিডিওটা যখন অ্যানালাইসিস করছিলাম তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, 10টা প্রশ্নকে করা হয়েছিল, 7টা প্রশ্নের অ্যান্সারও একদম কারেক্টলি দিয়েছে, কিন্তু 3টে প্রশ্নের অ্যান্সার কিন্তু সিলিং এর দিকে তাকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমার গায়ে কাটা দিচ্ছি লিটারেলি। বলছে আমি না ঠিক বুঝতে পারছি না, আপনি আমার মেয়েকে একবার বলুন না। তো মেয়েকে নাম্বার দিয়েছে সাইকিয়াট্রিস্টের, লিপিকা ফোন করেছে, বলছে হ্যাঁ বলুন তো দাদা কি হয়েছে, স্যার বলুন তো কি হয়েছে। তো বলছে দেখো তোমার দাদা নর্মাল আছে আমি মানছি, কিন্তু আমার একটু অ্যাবনর্মালিটি একটা জায়গাতে লাগলো, যে দেখো এটা সায়েন্সের যুগে তো আমরা সবকিছু একবারে ফেলে দিতে পারি না, অনেক কিছু সায়েন্সও মানে। ঠিক আছে, তো 10টা প্রশ্ন করা হয়েছিল তোমার দাদাকে, 10টা প্রশ্নের অ্যান্সারও একদম ঠিকঠাক দিয়েছে, কিন্তু 3টে প্রশ্নের অ্যান্সার কিন্তু ও সিলিং এর দিকে তাকিয়ে দিয়েছে। প্রত্যেকটা অ্যান্সার আমার আই টু আই কন্ট্যাক্ট করে আমি বলেছিলাম যে যা তুমি অ্যান্সার দেবে আমার চোখে চোখ রেখে তুমি বলবে, কিন্তু 3টে অ্যান্সার ও কিন্তু সিলিং এর দিকে তাকিয়ে দিয়েছে। এই জায়গাটা আমার একটু অ্যাবনর্মালিটি লাগলো, হতে পারে কোনো নার্ভের ইস্যু, ও কিছু হ্যালোসিনেট করছে। ঠিক আছে, আমি প্রেসক্রাইব করে দিচ্ছি, ওর একটু হালচালের দিকে তুমি লক্ষ্য রেখো। তো ওরা বুঝতে পেরেছে যে কোনো সমস্যা হয়তো হয়েছে, ওর মা একটু ফিল করছিল কোনো সমস্যা তো হয়েছে। তো ওর মা কাউকে না বলে না একদম পীর বাবার কাছে নিয়ে গেছে ছেলেটাকে। নিয়ে গিয়ে ও হাতে একটা কোনো কবি মানে তাবিজ বা কবর যাই বলো একটা দিয়ে দিয়েছে ওনাকে। তো তারপর থেকে ছেলেটা কিন্তু এই ভয়টা আস্তে আস্তে কমে গেছিল, মানে ভয় পাচ্ছিল না, কিছু দেখছিল না, সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এইবার ফিরে আসার পর কি হয় যে ওর একজন বন্ধুর বাবা এক্সপায়ার করে যায়, মানে ও যেতে পারেনি শ্মশানে। তো শ্রাদ্ধ বাড়িতে ইনভাইটেশন ছিল, শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধ খেতে যায়। খেতে গিয়ে কি হয়, ওই সাপের গায়ে পা লেগে যায়, ওই সাপটা ওকে 2বার বাইট করে, ওখানে কিন্তু মারা যায়। মারা যাওয়ার পর কাজ বাজ সব ঠিকঠাক ভাবে হয়। হওয়ার পর থেকে কি হয় যে বাড়ির মধ্যে না ওরকম শব্দ শুনতে পাওয়া যায়, ছাদের উপর দাপাদাপি শব্দ শুনতে পাওয়া যায়, আর খুব রকম ওই যে তোমাকে বললাম ওর বাবা দেখতে পেয়েছে এরকম একজন পাস করছে।
তারপর যে গুণিনের মাধ্যমে যেটা করা হয়েছিল, তারপর থেকে কিন্তু ওই গুণিনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায়নি, কারণ ওই গুণিনকে খুঁজেই পাওয়া যায় না। আমি পুরো বিষয়টা শুনলাম, শুনে বললাম যে ওই ইনভেস্টিগেশনে গিয়ে কি হয়েছে সেটা আপনারা জানতে পেরেছেন? বলছে না, এটা তো আমি চেষ্টা করেই জানার, ওই ব্যাঙ্গালোরের বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতে কিছু জানতে পারিনি আমি, কেউ কিছু বলছে না অ্যাকচুয়ালি। আর এই সুজিত নামে ছেলেটার বাড়ি কোথায়? বলছি আমাদের বাড়ির পাশেই বাড়ি রয়েছে, মানে তুমি গেলে হয়তো পেতে পারো এখন, কারণ ওর অফিস থেকে আসার সময় হয়ে গেছে, কিন্তু এত রাতে যাবে? মোটামুটি 9:30 পৌনে 10টা বেজে গেছে, ঠিক আছে, আমরা চাকদায় রয়েছি ধরে নাও। এইবার আমরা বললাম তাহলে একবার যাওয়া যাক। তো ইয়েকে বললাম, লিপিকাকে বললাম যে এখন কি তুমি যেতে পারবে, তোমার সাথে কি সম্পর্ক ভালো? বলছে খুব ভালো সম্পর্ক, দাদা দাদা বলে আমি ডাকি, আমাকে খুব বোন বলে মানে রাখি, ভাইফোঁটাতে আমি পার্টিসিপেট করি। আমি তাহলে চলো যাওয়া যাক ওর বাড়িতে একবার। তো আমি বেরোবো বলেই বেরোলাম, বেরোনোর পর ওর বাড়িতে ওরা গেল, গিয়ে দেখলো বাড়িতে নেই, বললো এসছে বাড়িতে অফিস থেকে, কিন্তু বেরিয়েছে কোথাও একটা গেছে। তো আমি ভাবলাম দেখা টাকা হবে না, আমি স্টেশনের দিকে এগোচ্ছিলাম, আমি আগে বাড়ি ফিরে আসবো, রিতম একটু পরে আসবে। তো কপালটা এত ভালো ছিল, রাস্তার মোড়ে ক্লাবের সামনে সুজিতকে কিন্তু পাওয়া যায়। তো সুজিতকে গিয়ে ডাইরেক্টলি বলে গিয়ে লিপিকা যেরকম দাদা এরকম বাড়ির মধ্যে প্রবলেম হচ্ছে। তো ও একটু না রেগে বলে কি প্রবলেম হচ্ছে বাড়ির মধ্যে? বলছে বাড়ির মধ্যে দেখো আমাদের বিয়ে তো ঠিক হচ্ছে, সবই তুমি জানো, বাড়ির মধ্যে এরকম বাবা মা একটুখানি নার্ভাস হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। তো তুমি এই যে ইনভেস্টিগেশনে গেছিলে, তোমার কি কিছু মনে পড়ছে না যে কি হয়েছিল ওখানে গিয়ে? বলছে দেখ রাই, মানে ওর ডাক নাম ছিল রাই, বলছে দেখ রাই, যদি আমার কিছু মনে থাকতো আমি তো অবশ্যই তোদেরকে হেল্প করতাম, কেন বলবো না, আমার প্রিয় বন্ধু চলে গেল, আমি কিছু করতে পারলাম না। তখন না আমি ইনভলভ হয়ে আমি বললাম যে দেখো দাদা, আমি হচ্ছি ওদের দুঃসম্পর্কের দাদা, লিপিকার। আমি শুনলাম, আমার খুব খারাপ লাগলো, যদি তোমার কিছু কখনো মনে পড়ে তুমি একটু কাইন্ডলি জানিও না। বলছে দাদা দেখুন, আমিও চাই যাতে ওদের বাড়িতে কোনো প্রবলেম না হয়, ওর বিয়ে, ওর দাদা নেই, ওর দাদার জায়গায় এখন আমি রয়েছি, আমি অবশ্যই হেল্প করবো যদি আমার কিছু মনে পড়ে। ও যখন কথা বলছেন আমি বুঝতে পারছিলাম যে ও জানে অনেক কিছু, কিন্তু বলছে না কোনো কারণের জন্য। তো আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, ওরা আমার সঙ্গেই ছিল। তো আমি লিপিকাকে জিজ্ঞেস করলাম যে এই ছেলেটা কিরম টাইপের ছেলে? বলছে খুব হেল্পফুল, মানে অন্য কারো যদি কোনো প্রবলেম হয় ও ছুটে যায়, ঠিক আছে, আর ছেলেটা খুবই ভালো সৎ টাইপের ছেলে, কিন্তু এমনি নরম প্রকৃতির। ওকে দেখে যে মনে হচ্ছে যে না খুব স্ট্রংলি কথা বলছে, কিন্তু এত স্ট্রংলি কথা বলে না, আমি এই ফার্স্ট টাইম ওর কাছ থেকে শুনলাম এইভাবে কথা বলাটা। কিন্তু ও কিন্তু কখনো এভাবে কথাবার্তা বলে না, কিন্তু খুব হেল্পফুল, যখনই যার কোনো প্রবলেম হয়েছে ও ঝাঁপিয়ে পড়েছে। তখন না আমি একটা প্ল্যান করলাম যে একে না এইভাবে মানে বললে বলবে না, কারণ ক্লাবের আশেপাশের লোকজন জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, কারণ চিৎকার চেঁচামেচি একটা হয়ে যাচ্ছিল ওইখানে, কি হয়েছে কি ব্যাপার। তো একে এইভাবে করলে হবে না। তো আমি প্ল্যান করলাম কি, যে আমার যে বন্ধু আছে না উত্তরপাড়াতে বিজয়, আমি প্ল্যান করলাম যে বিজয়ের বোনকে দিকে ফোন করাবো, যে বাড়িতে কোনো সমস্যা হচ্ছে দেখি আসে কিনা, কারণ এ তো হেল্পফুল পুরোপুরি, যদি কোনোভাবে আসে তো ওখানে গিয়ে যা কথা বলার বলা যাবে। তো বিজয়ের বাড়িতে গেলাম, বিজয়দের বাড়িতে মানে আমার সঙ্গে ওদের রিলেশন বিশাল বলতে পারো, মানে ওর বাবা মা মানে এইটুকু এতটা ভরসা করে যে সূর্য আছে মানে সব ঠিক আছে এরকম ব্যাপার পুরোপুরি। তো বিজয়ের বোনকে বলা হলো যে আর তুমি না এইভাবে এইভাবে বলবে যে বাড়িতে প্রবলেম হচ্ছে, ভাড়া দিতে পারছি না, ভাড়া উঠে যাচ্ছে, বাবা মা অসুস্থ, এরকম ভাবে বলবে যে দেখো তুমি পাও কিনা, যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি নাম্বার কোথা থেকে পেলে, বলে চাকদা আমার রিলেটিভ রয়েছে তার থেকে নাম্বার পেয়েছি। তো মেয়েটা কি করে, ওকে ফোন করে, আমি ভাবতে পারিনি রাজি হয়ে যাবে আসার জন্য, একবার সত্যি ভাবিনি যে ও আসার জন্য রাজি হয়ে যাবে। ফোন করে, ও ডিটেলসে বলে আমার বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে, বা আমার অসুস্থ, এরকম বাড়ির মধ্যে ভাড়াটে থাকতে পারছি না, বাড়িতে একজন আমার সুসাইড কেস ছিল, সরি আত্মহত্যা কেস ছিল এরকম, তো বাড়ির মধ্যে থাকতে পারছি না আমরা, যদি তুমি দাদা একটু হেল্প করো। তো জিজ্ঞেস করো নাম্বার কোথা থেকে পেয়েছো, যেগুলো বেসিক কোশ্চেন মানুষ করে। বলছিলাম চাকদা থেকে একজন রিলেটিভের মাধ্যমে নাম্বারটা পেয়েছি, যদি আপনি একটু আসতেন। তো ওর দিন ঠিক করে দেয় যে আমি এই দিনকে আসবো। ব্যাস, যেদিনকে দিন ঠিক করে, মানে আমাদের তখন ওই টাইমে কাজকর্ম পুরোপুরি মাথায় উঠেছে, মানে আমরা খালি রিশিডিউল করছি ছুটিগুলো, যেদিনকে হবে সেদিনকে রিশিডিউল করছি বা ক্যাজুয়াল লিভ দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ও যেদিনকে আসে সেদিনকে আমরা কিন্তু ওই বাড়িতেই ছিলাম। ওকে যখন উপরে ঘরে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমি, ওই লিপিকা, রিতম সবাই মিলে কিন্তু আসি। ও তো আমাদের দেখে পুরো চোখ কপালে ওঠে যে তোমরা এখানে কি ব্যাপার। তখন আমরা ওকে বলি যে দেখো এই যে মেয়েটার সঙ্গে আমাদের মানে লিপিকার সঙ্গে রিতমের যে বিয়ে ঠিক হয়েছে, লিপিকা বা আমার অমত ছাড়া মানে মত ছাড়া বিয়ে করবে না, এইদিকে কিন্তু এদের বাড়ি থেকে প্রবলেম বাড়ছে, এবার যদি বিয়ে না হয় তাহলে কিন্তু এই ছেলেটা করবে। আমার যে বন্ধু আছে ও কিন্তু বারবার করে বলছে যে ওদের প্রবলেম হচ্ছে, এরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, তুমি যদি কিছু আমাদেরকে হেল্প করো, আমি তোমাকে জোর করো না, ওর সঙ্গে কিন্তু কোনো খারাপ ব্যবহার আমি ওই টাইমে করিনি, আমি জাস্ট রিকোয়েস্ট মোডে বলেছি যে যদি তুমি কিছু জানো প্লিজ আমাদের একটু বলো, তাহলে কোনো না কোনো ব্যবস্থা করে, বাড়িটা তো বিক্রি করার জন্য ওরা ভাবছে, বাড়ি যদি বিক্রি নাও করতে হয় তাহলে তো প্রবলেমটা অ্যাটলিস্ট মিটবে, তুমি যদি কিছু জানো। তো ও না একটু দেখলাম না চিন্তা ভাবনা করলো, করে বলছে যে দেখো এটা কিন্তু আমি শুরু করিনি, এটা ভুলটা অজয়েরই ছিল। যখন এই কথাটা বলেছে তখন আমরা বুঝতে পেরেছি ও বলবে কথা।
বুঝতে পেরেছো? আমরা বেশ মানে চেয়ারের মধ্যে জাকিয়ে বসলাম যে এবার শুনবো যে অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা শুরু হচ্ছে এবার থেকে, বুঝতে পারছো? এতক্ষণ তুমি যেটা শুনছিলে সেটা শুনছিলে, জাস্ট এই ঘটনাটা শুরু হচ্ছে এবার থেকে। ওকে। আমরা সবাই ঘরের মধ্যে আসলাম, ও বলতে শুরু করলো জিনিসটা অ্যাকচুয়ালি শুরুবাতটা কিভাবে হয়েছিল। অজয় যখন ওর বন্ধুর সঙ্গে লক্ষ্মীকান্তপুরের বাড়িটাতে যায়, ও কিছু ফটো ভিডিও তুলে এদেরকে হোয়াটসঅ্যাপে পাঠায়। হোয়াটসঅ্যাপে পেয়ে অজয় ওদেরকে বলে যে দেখ, আমরা এতদিন যেসব বাড়িতে গেছিলাম সেসব বাড়িতে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, সেভাবে আমরা সাকসেসফুল হইনি, ঠিক আছে? কিন্তু এই বাড়িতে আমরা সাকসেসফুল হব এটা আমি একদম গ্যারান্টির সঙ্গে বলতে পারি, কারণ আমার ইনটিউশন ভুল বলছে না। তোর বন্ধুরা বলছে যে দেখ, আমরা এত দূর থেকে যাব, ছুটি ছাটারও ব্যাপার থাকে, তুই বুঝতেই পারছিস, তুই এত গ্যারান্টি অ্যাসিওর তুই কি করে করছিস? বলছে দেখ, আমি যখন আমার ইনটিউশন বলছে আর আমি তোদেরকে কয়েকটা জিনিস পাঠিয়েছি, সেই জিনিসগুলো তোরা একবার দেখ, তাহলে তুই বুঝতে পারবি যে আমি কেন কথাগুলো বলছি। ও যখন ওই বাড়িটাতে যায়, ও ঘরের মধ্যে যখন মোবাইলে আলো জেলে বিভিন্ন জিনিস দেখতে থাকে, তো খাটের পিছন দিকে না, মানে খাটের একদম কোনার দিকে একদম নোংরা ফোংরা হয়ে গেছিল, একটা ওই ইঁদুরে কাটা ডায়েরি বা খাতা যাই বলো, ওই ছেলেটা কিন্তু পেয়েছিল অজয়। আর ওর মধ্যে কিছু পেজের ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠায়, যেটা কিন্তু ভীষণ ভ্যালিড, যেটা আমার শুনে মনে হলো ভীষণ ভ্যালিড। মানে ওর ওর যেটা কারণটা ছিল, সেই কারণটা একদম জেনুইন কারণ ছিল, যে ওর ওর ইনটিউশনটা পারফেক্ট ছিল পুরোপুরি। তো ওই পেজের মধ্যে কিছু জিনিস লেখা ছিল, সেই লেখাগুলোর মধ্যে প্রথমে ছিল বাজারের কিছু ফর্দ ছিল, তারপরে কে কত টাকা পায় সেরকম একটা লিস্টেড করা ছিল, আর তার 3 নম্বর পেজ যেটা ছিল সেটাতে মানে মানে বলতে পারো ইঁদুরে মানে খেয়ে নিলেও মানে বোঝা যাচ্ছিল কিছু জিনিস, কিছু লেখা ছিল ওর মধ্যে। সেটা ছিল যে আমি যেখানেই যাই, যেখানেই থাকি, এই বাড়ির মতো সুখ কিন্তু আমার কোথাও নেই। এই বাড়ির বিছানা, এই বাড়ির বালি সবসময় আমাকে আকর্ষণ করে, আমি এই বাড়িতে থাকতে খুব ভালোবাসি। নিচে মনোরমা, মানে যে লিখেছিল তার নাম। তো ও বলছে যে দেখ, আমরা এত ডিভাইস কিনলাম, যদি ভালো কিছু আমরা ক্যামেরা বন্দি নাই করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ওগুলো কিনে কি লাভ হলো? আমাদের তো অনেকদিন ধরে হচ্ছেও না কাজটা। আর এই যখন এরকম ভাবে লিখেছে, তার মানে সে বাড়ির মায়া এখন অব্দি ছাড়তে পারেনি। আমার ইনটিউশন বলছে যে এই বাড়িতে আমরা যদি ইনভেস্টিগেশন করি, তাহলে আমরা কিছু না কিছু দেখা পাবো। আর এটা গ্যারেন্টি দিয়ে বলছি, তোরা এবার নিরাশ হয়ে বাড়ি ফিরবি না, তোরা কষ্ট করে হলেও আয়। তারপর সেই 7 দিন পর কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগে এ কন্ট্যাক্ট করে যে একে বাড়িটা দেখিয়েছিল, ওদের পাড়ার লোক, পাড়ার সব, না জানি তো কিছু করা যাবে না যে হঠাৎ করে এতগুলো অচেনা ছেলে বাড়ির মধ্যে কেন যাচ্ছে। তো ওই সবকিছু অ্যারেঞ্জমেন্ট মানে সবকিছু করে যে হ্যাঁ তুমি আসো, আমি ব্যবস্থা করছি। তো সকাল সকাল ওরা কিন্তু ওখানে চলে যায়, কারণ ইনভেস্টিগেশন করার কিছু নিয়ম রয়েছে। সকালবেলা গিয়ে রেকি করে আসতে হবে, দেখে আসতে হবে জায়গাটা ঠিকঠাক আছে কিনা, সব মানে জায়গা যেখানে ইনভেস্টিগেশন হবে তার আশেপাশে সব ঠিকঠাক আছে কিনা কিন্তু দেখে আসতে হয়, যেগুলো নমিনাল নিয়ম থাকে। তো ওগুলো ওরা দেখে দেখে আসতে গিয়ে দেখে যে বাড়ির গেটের বাইরে, মেন গেটের বাইরে তালা লাগিয়ে দিয়েছে কেউ, বুঝতে পেরেছো? যে মেন গেটটা ও ঠেলে আগের বার খুলে ঢুকেছিল, সেই গেটটা কিন্তু আর খোলা নেই, ওর কিন্তু ওই করার মধ্যে তালা লাগানো রয়েছে একটা। তো ওকে জিজ্ঞেস করলো যে তালাটা কে লাগিয়েছে। বলছে যে এখানে একজন ওদের রিলেটিভ কাম বন্ধু ছিল, এই সামনে পাড়ার মোড়ে পরোটা ওরা ভাজে হাজবেন্ড ওয়াইফ মিলে, তো ওর কাছেই রয়েছে, যেটুকু আমি জানি, এই ছেলেটা নিয়ে গেছিল সেই বলছে। বলছে ওর বাড়িতে কি ব্যবস্থা করা যাবে? তো বোঝা চলো না কি কথা তো বলি। তো ওর বাড়িতে যায়, ওই হাজবেন্ড ওয়াইফ দুজনেই ছিল। ওদেরকে গিয়ে বলে, যে ছেলেটা মানে পাড়ার ছেলে, ও গিয়ে বলে যে এখন দাদারা এসছে, ওই বাড়িটাতে একটু যাবে। ওরা তো কিছুতেই চাবি দেবে না, যে না এটা ঠিক না, তোমরা করো না, তোমার নিজের বিপদ ডেকে নিয়ে আসবে। তো এরা না ওদের কাছে একটা মিথ্যে কথা বলে, ওই ডিভাইস গুলো দেখায়, দেখিয়ে বলে দেখুন প্রচুর বাড়িতে এরকম প্রবলেম হয়, তারা তো বাড়িতে থাকলে তারা তো কষ্টই পাচ্ছে, আপনি কি চাইবেন যে আপনার রিলেটিভ এভাবে দীর্ঘদিন কষ্ট পাক? আমরা মুক্তি করে দিতে চাইছি, জিনিসটা যাতে ওরা কষ্ট না পায়। ওরা তো কষ্ট পেয়েই মারা গেছে বলে তো সমস্যাটা হয়েছে। তো মহিলারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো, ভদ্রলোক বললো দেখুন আমাদের দিতে আপত্তি নেই, কিন্তু যদি আপনাদের সঙ্গে কিছু সমস্যা হয়ে যায়। বলছে দেখুন আমরা বহু বাড়িতে গেছি, আপনি চিন্তা করবেন না, একটা রাতের ব্যাপার, আমি আবার এসে চাবি টাবি দিয়ে যাবো, খালি আমাকে এই একটা রাত অ্যালাউ করুন, আমরা অনেক দূর থেকে এসেছি। তো আলটিমেট ওরা চাবি দিয়ে দেয়। রাত্রির মোটামুটি 1:30 ওরা 5 জন মিলে রেডি হয়ে যায়। এই যেই ছেলেটা বাড়িটা দেখেছিল সে কিন্তু যায়নি, এরা ব্যাঙ্গালোর থেকে 3 জন, সুজিত আর এই অজয়, 5 জন মিলে কিন্তু বাড়ির গেটটা খুলে, খুলে উঠোন দিয়ে ঢুকে মেন গেটে যে তালা ছিল ওটাও খুলে, খুলে ঘরের মধ্যে ঢোকে। ঘরের মধ্যে ঢুকে ওরা কি কি ডিভাইস ক্যারি করেছিল সেটা আমি একটু বলে নিচ্ছি। ওরা ইএমএফ মিটার ছিল, সাথে কেটো মিটার ছিল, ঘোস্ট ডিটেকশন ডল বা ওই শ্যাডো ডিটেকশন ডল তুমি যেটাই বলো, ইভিপি, আর একটা ওই হ্যান্ডিক্যাম, আর ওই স্টিল ফটোগ্রাফি করার জন্য একটা ক্যামেরা। এই ডিভাইস গুলো সম্পর্কে আমি একটুখানি বলে নিচ্ছি। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এখন সবাই জানে কি, কে টু অলসো সেম, ঠিক আছে, খালি পরিকাঠামো গঠিত, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে।
কেটো মিটারে বিভিন্ন ধরনের লাইট থাকে, অরেঞ্জ, ইয়েলো, রেড, গ্রিন। মানে অ্যাকচুয়ালি রেঞ্জ মাপার জন্য কেটো মিটার ইউজ করা হয়। আর ইএমএফ ডিটেক্টরে অ্যানালগ কাটা থাকে, যে ভোল্টেজ মাপার জন্য যেমন আগেকার দিনে কাটাগুলো থাকতো না, তো ওই ভোল্টেজ মানে মাপার জন্য যেমন কাটা থাকে সেরকম টাইপের কিন্তু অ্যানালগ মিটারে কাটাগুলো ছিল, মানে ইএমএফ মিটারে। আর ইএমএফ মিটারে আরেকটা সুবিধা কি থাকে, সেটা থাকে ডায়লগ বক্স বলে একটা, মানে ডায়লগ সুইচ বলে একটা অপশন থাকে, যেখানে তুমি স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, ভয়েসে না। মানে তুমি যদি ডায়লগ মোডটা অন করে দাও, তুমি ইয়েস নো অ্যান্সার করবে, কাটার মাধ্যমে তুমি কিন্তু রেসপন্ড পাবে। আর কেটো রাইট, মিটারে, হ্যাঁ বলো। রাইট, বুঝতে পারছি। তারপর হ্যাঁ, আর কেটো মিটারে কিন্তু মানে ওই বিভিন্ন ধরনের লাইট থাকে, স্পিরিট যত কাছে থাকবে রেড হবে, দূরে থাকলে গ্রিন, বা মানে যদি না থাকে সেক্ষেত্রে গ্রিন বা ইয়েলো কালারের লাইট জ্বলবে। আর ইভিপি হচ্ছে ইলেকট্রনিক্যাল ভয়েস ফিনোমিনা। এটা কিন্তু কোনো গ্যাজেট না, এটা একটা এক ধরনের অ্যাপ্লিকেশন, এটা পেড অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড, আইওএস দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। এটা দিয়ে কি হয়, ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু মানে স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করা যায়, মানে রেডিও ফ্রিকোয়েন্সিতে যেভাবে কথাবার্তা বলা হয়। আর এই শ্যাডো ডিটেকশন যে দলটা ছিল, এটা হচ্ছে ধরো তুমি এর 2 মিটার মানে 6 ফিটের মধ্যে যদি কোনো রকম কিছু শ্যাডো পাস হয় বা কেউ যদি পাস করে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হাসতে আরম্ভ করবে। এই শ্যাডো দলটা ওরা ব্যাংকক থেকে কিনে নিয়ে এসেছিল, গৌরব তিওয়ারির ভিডিও দেখে ব্যাংকক থেকে কিনে নিয়ে এসেছিল। এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না। তো যাই আচ্ছা, হোক, এই ডিভাইস গুলো মানে ওরা ক্যারি, পুরোপুরি ইনভলভ ছিল এগুলোর মধ্যে। একদম 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 ওরা একদম প্রপারলি নেমেছিল। কিন্তু দেখো, এই ইনভেস্টিগেশন করতে গেলে কিন্তু একটা ব্যাকআপ টিম বি অবশ্যই লাগে। টিম এ থাকবে ভিতরে, টিম বি থাকবে একটা দূরে। এই জিনিসগুলো কিন্তু ওরা করছিল সবই ঠিকঠাক, কিন্তু প্রপার প্রো জিনিসটা ছিল না, বুঝতে পারছি জিনিসটা। মানে ও করছিল ঠিকই, কিন্তু অনেক প্রসেস ওদের ভুল ছিল এই ক্ষেত্রে। তো ওরা ভিতরে যায়, ভিতরে গিয়ে কি করে, একদম গেটের বাইরে ওই শ্যাডো ডিটেকশন টলটাকে ওরা প্লেস করে দেয়, যদি এখান থেকে কিছু পাস করে তাহলে ওই পুতুলটা হাসতে আরম্ভ করবে। তো ওরা ঘরে যায়, ঘরে গিয়ে ওই দুজন দুদিকে দাঁড়িয়ে পড়ে, যারা ফটো তুলবে স্টিল ফটোগ্রাফার, আর যারা হ্যান্ডিক্যামে ক্যামেরা করবে। আর একজন ইভিপি নিয়ে রেডি হয়ে রয়েছে, কেটোমিটার জ্বালিয়েছে, ইএমএফ জ্বালিয়েছে, কোনোটাতে কোনো রকম কমিউনিকেশন কিন্তু হচ্ছে না। ঠিক আছে, 2টো বেজে গেছে, কোনো রকম কোনো কমিউনিকেশন হচ্ছে না। ওরা দুটো ঘর দেখছে, দুটো ঘরের মধ্যে কিচ্ছু হচ্ছে না। আর ঘরগুলো কিরকম, মনে করো একটা ঘর খুললাম, তো একটা ঘরের মধ্যে আর একটা গেট রয়েছে, সরি, একটা গেট রয়েছে, সেই গেটের মাধ্যমে কিন্তু পাশাপাশি ঘরে দেওয়া যায়। তো এইভাবে ওরা কিন্তু দুদিকে দুটো ঘরেই ওরা ঘুরছিল, কিন্তু কোনো রকম কোনো ইন্ডিকেশন কিচ্ছু হচ্ছে না, কোনো রেসপন্ড নেই, কিচ্ছু হচ্ছে না। এবার ওই ব্যাঙ্গালোরের ছেলেগুলো না একটু রেগে গেছে ওর উপরে, বলছে তোকে বললাম এই বাড়িতে কিছু নেই, তুই একটা ডায়েরি ভরসা করে আমাদেরকে এত দূর থেকে ডাকলি, কিচ্ছু হচ্ছে না। বলছি দাঁড়া না, তুই এত ব্যস্ত কেন হচ্ছিস, ঠিক হবে। অজয় বলছে বাবার করে, এত ব্যস্ত হোস না, সবকিছু ঠিক হবে, দাঁড়া, আমার মন বলছে কিছু হবে, কিচ্ছু হচ্ছে না। বলছে অন্যান্য বাড়িতে গেলে তো আমরা অরেঞ্জ অ্যালার্ট পেয়েছিলাম কেটোমিটারে। অরেঞ্জ অ্যালার্ট কিন্তু খুব ভালো একটা ইন্ডিকেশন, রেড এর আগে থাকে অরেঞ্জ, অরেঞ্জ অ্যালার্ট হওয়া মানে কিন্তু খুব ভালো একটা ইন্ডিকেশন, সেটা আমরা পেয়েছিলাম, কিন্তু এই বাড়িতে কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু হচ্ছে না। সিগারেট টিকেট ওরা জ্বালিয়েছে, ওখানে অনেকক্ষণ বসে রয়েছে, কিচ্ছু হচ্ছে না, 2 ঘরের মধ্যেই কিছু হচ্ছে না। এইবার না এই ছেলেটার পর সবাই না খিল্লি করতে আরম্ভ করেছিল অজয়ের উপরে, ফালতু, তুই প্যারানরমাল ইনভেস্টিগেটর হতেই পারিস না, তোর মধ্যে কোনো ইনটিউশন, এগুলোর জন্য আলাদা ইনটিউশন লাগে, তুই জানিস না কোথায় কি হয়, এরকম বলছিল। তো 2টো ঘর ঘুরতে ঘুরতে না মোবাইলে আলো জ্বেলে পুরো ঘরে মানে খুঁজছিল যে কিছু যদি দেখতে পায়। তো দেখছে যে দেয়ালের মধ্যে না ওই মানে দেয়ালের মধ্যে তাক বানানো থাকে, আগেকার দিনে যে বাড়ি জায়গা থাকে তুমি দেখতে পারবে, যে দেয়ালের মধ্যে না ওই তাক বানানো থাকে, তাকের কোণার দিকে 2টো কৌটো রাখা আছে, 2টো কৌটো রাখা আছে, কৌটোর মধ্যে কিছু ছিল না, কিন্তু কৌটোর পিছন দিকে একটা প্লাস্টিক ছিল, প্লাস্টিকের মধ্যে না খবরের কাগজ মানে ঠোঙার মধ্যে কিছু একটা ছিল, সেটা বুঝতে পারছি। ও ওটা হাতে তোলে, খুলে দেখে যে মাথার চুল রাখা আছে। অনেক সময় হয় না যে মেয়েরা, মা বোন যা থাকে, তারা দেখবে চুল আঁচড়াতে আঁচড়াতে না চুল জমিয়ে রাখে। হ্যাঁ, মানে যে চুলগুলো পড়ে আছে সেটা একটা পার্টিকুলার জায়গায় রেখে দেয়, হয় পরে সেল করে দেয়, নয়তো ফেলে দেয়। একদম একদম ওই চুল ও হাতে পেয়েছিল। বলছে এবার দেখ, মানে একদম সুরসুর করে সেই জিনিসগুলো হবে যেগুলো এতক্ষণ হয়নি। বলছে তুই কি করতে চাইছিস, সবাই জিজ্ঞেস করছে তুই কি করতে চাইছিস। তো ও কি করেছে, যেই ঘরে সবাই ছিল সেই ঘরে আসে, মানে যে ঘরে প্রথমে ওরা ছিল সবাই, সবাই এক ঘরে হয়। বলছে ভিডিও কর আমাকে। ও কি করেছে, ওই ভিডিও করা অবস্থায় না ওই গ্যাস লাইটার দিয়ে ওই ঠোঙাটাকে আগুন লাগিয়ে দেয়, ওই চুলটাকে পোড়াচ্ছিল ঘরের মধ্যে, ইনস্ট্যান্ট চুলটাকে পোড়াচ্ছে ঘরের মধ্যে, আর পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। বলছে দেখবি এবার এবার থেকে কিছু একটা হবে। তখন ওই যে ছেলেটাকে ভিডিও করতে বলেছে, ওকে একজন বন্ধু বলছে, মানে ওদের টিম মেম্বারই বলছে যে কি রে, তোকে ভিডিও করতে বলছিস, তুই কোন দিকে দেখছিস। ওর চোখ একদম গেটের বাইরে। বলছে কি হলো, বলছে যে আমি কেন জানি না মনে হচ্ছে যে গেটের বাইরে থেকে একজন মহিলা মানে জাস্ট মাথাটা বের করছে, বের করে ঢুকিয়ে নিচ্ছে। বলছে কি বলছিস, ইয়ার্কি মারছিস। বলছে ইয়ার্কি না, আমি কিন্তু দেখতে পেয়েছি। বলতে বলতে কেটোমিটারের রেড সিগন্যাল, একদম কেটোমিটারের রেড সিগন্যাল, ইএমএফ অন করলো, ইএমএফ পুরো একদম কাটা, একদম ছুঁই ছুঁই মানে 100 ঠেকে গেছে পুরোপুরি, ধরে রাখো
কিছুক্ষণের মধ্যে ওই শ্যাডো ডিটেকশন দলটা কিন্তু তিনটা একই সঙ্গে হচ্ছে হাসতে আরম্ভ করে দিয়েছে, মানে ইন্ডিকেশন ওখান থেকে আসছে। তখন ও অজয় না ঘরের মধ্যে হাসছে, বলছে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম তো এই বাড়িতে কিছু রয়েছে, তোরা আমার খিল্লি করছিলিস, বারবার করে বলছে, হাসছে। এইবার ওরা দেখতে পাচ্ছে যে এরকম না, ঘরের যে মেন গেট রয়েছে, গেটটা মনে হচ্ছে হালকা করে খুলছে আবার বন্ধ হচ্ছে। বলছে এগুলো সব ভিডিও কর। একজন যে ক্যামেরা ফটোগ্রাফার ছিল ও তো কনস্ট্যান্ট ফটো তুলে যাচ্ছে। তো হঠাৎ করে ওদের মধ্যে একজন বলছে যে উঠোনটা একবার ভালো করে দেখ। দেখছে যে একজন মহিলার আউটলাইন পুরোপুরি, বলছে আমাদেরকে যখন ওই সুজিত ঘটনাটা বলছিল, বলছে ধরো একজন মহিলার সে গায়ে একটা কালো চাদর জড়িয়ে নিয়েছে, যেমন লাগবে আউটলাইনটা অন্ধকারে একদম সেম লাগছে। ওই পাঁচিলের দিক থেকে, মানে একদম মেন গেটের পাঁচিলের দিক থেকে একদম নামলো, নেমে একদম স্ট্রেট ঘরের দিকে এগিয়ে আসছে। আর খুব স্পিডে, মানে সে কিন্তু হাঁটছে না, সে মনে হচ্ছে ফ্লোট করে এগিয়ে আসছে একদম ঘরের দিকে। ওরা ওইখানে ওই টাইমে কমিউনিকেশন শুরু করে। আর যখন ওইভাবে কমিউনিকেশন শুরু করে উনি কিন্তু মিলিয়ে যাওয়ার পর মেন যে ঘরে ওরা ছিল সেই ঘরে কিন্তু দরজা বন্ধ হয়ে যায়, মানে পুরোপুরি অন্ধকার। ওরা ওইখানে কমিউনিকেশন করছে, আমি বুঝতে পারছি যে আপনি এখানে এসে গেছেন, আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আমরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে আসেনি, আমাদের উদ্দেশ্য ডিস্টার্ব করার মতো নয়। এবার এরম করতে করতে ইভিভিটা অন করেছে। ইভিভি অন করে কিন্তু ওখানে ডায়লগ মোডে, মানে রেডিও ফ্রিকোয়েন্সিতে র্যান্ডম ওয়ার্ড আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কি আসছে ওরা বুঝতে পারছে না, কিন্তু রেকর্ড হচ্ছে এখানে। হতে হতে না ওরা বুঝতে পারছে যে ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক কর্নারে একজন দাঁড়িয়ে রয়েছে। আর সেটা কিন্তু এই অন্ধকারে ওদের চোখ সয়ে গিয়ে ওরা স্পষ্ট বুঝতে পারছে যে ঘরের কোনায় কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। ওরা স্টিল কমিউনিকেশন করছে আর ভিডিওগ্রাফি হচ্ছে কিন্তু কনস্ট্যান্টলি। বলছে দেখুন আমরা বুঝতে পেরেছি আপনার অস্তিত্ব এই বাড়িতে রয়েছে, আপনার যদি মনে হয় যে না আমরা এই বাড়ি থেকে চলে যাবো, আপনি গেট খুলে দিন, আমরা আর এখানে থাকবো না, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পেরেছি এটুকু। দেখছি একটা গেট খুলে গেল, দরজা থেকে একটা গেট খুলে গেল। এইবার ওরা ওখান থেকে বলছে না আর থাকার দরকার নেই, এবার চল বেরিয়ে যায়। এবার বেরোতে গিয়ে দেখছে আবার না ওই শ্যাডো ডিটেকশন বলটা হাসছে। ওদের আর সাহস হচ্ছে না যে ঘর থেকে বেরিয়ে বাইরে যাবো। ভাবো একবার, মানে সিচুয়েশনটা, পুরো ঘর অন্ধকার, বাইরেও অন্ধকার, ওরকম বারবার করে মুখ বার করে দেখছে, আর ওরা কিন্তু ওরা কষ্ট ফিল করছে যে কেউ এসে গেছে, এবার কিন্তু প্রবলেম হতে পারে। কারণ ওদের মধ্যে এই কমিউনিকেশনটাই হচ্ছিল যে আমরা সুরক্ষিত ততক্ষণই যতক্ষণ সে আমাদের দেখা দিচ্ছে না, কিন্তু যেহেতু এবার দেখা দিয়ে দিয়েছে, এবার কিন্তু তার একটা ক্ষতি করার মোটিভ হতে পারে। আর থাকার দরকার নেই, যেটুকু ফুটেজ পাওয়ার পেয়ে গেছি, আমাদের তো আমরা তো মানে ওই এক্সপেকটেশন হার্ট হয়নি, যেটুকু হয়েছে যথেষ্ট হয়েছে, এবার চলো। এবার ওরা ওখান থেকে যে গেটটা খুলেছিল একবারে সবাই মিলে বেরোয় ওখান থেকে। বেরিয়ে নিয়ে না মেন গেট দেখছে আর খুলতে পারছে না, মেন গেটের মনে হচ্ছে বাইরে থেকে কেউ টেনে ধরে রয়েছে, মেন গেট আর কেউ কিন্তু দেখতে পারছে না, মানে খুলতে পারছে না। এইবার ওরা তো চেষ্টা করছে, হঠাৎ একজন ওদের মধ্যে বলছে দেখ উপরটা শিগগিরই দেখ। দেখছি অ্যাডবেস্টারের কর্নারে দাঁড়িয়ে রয়েছে ওরকম একটা মহিলার আউটলাইন, একদম একটা শ্যাডোই ফিগার, বেশ উঁচু লম্বা, একদম শ্যাডোই ফিগার ওই অ্যাডবেস্টারের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর সে ক্রমাগত যখন নিচে এসছে ওদের দিকে একদম ঝুঁকে পড়ে, তখন ওদের আর জ্ঞান ছিল না, ওরা সবাই সেন্সলেস হয়ে যায়। ওরা কিন্তু ওরা স্পষ্ট দেখেছে, বলছে এই জিনিসগুলো ভোলার মতো নয়, আমি কখনো চাইনি যে অজয়ের এই জিনিসগুলো লোকের সামনে আসুক, তাই আমি বলিনি কোনোদিনও। আমাদের যখন ঘুম ভাঙে তখন দেখি পাড়ার অনেক লোক এসছে, যে বন্ধুটা মানে ওই অজয়ের যে বন্ধুটা, ভাইটা যাই হোক আমাদের এখানে নিয়ে এসেছিল, সেও রয়েছে, ঠিক আছে, আরো লোকজন রয়েছে। আমাদের প্রত্যেকটা ডিভাইস ভেঙে গেছে। বলছে আমি দোষ দেবো না যে সেই ভেঙেছে, কারণ আমরা তো ওই টাইমে সেন্সলেস হয়ে গেছিলাম, আমাদের হাতে ডিভাইস গুলো ছিল, ওই টাইমে আমাদের হাত থেকে পড়েও ভাঙতে পারে, কিন্তু এমন লাগছে ভেঙেছে এমন ভাবে মনে হচ্ছে কেউ যেন ওই দেওয়ালের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে জিনিসগুলোকে মেরেছে। না ক্যামেরা বেঁচে রয়েছে, না আমাদের ওই মানে আচার মেরে ভেঙেছে পুরো। আছাড় মেরে ভেঙেছে। মানে সুজিত বলছে যে আমি কখনো দোষ দেবো না, যে ছিলেন, যে বিধায়ী ছিলেন সেই ভেঙেছে, কিন্তু হতে পারে আমরা অজ্ঞান হয়ে পড়ি, সেখান থেকেও ভাঙতে পারে, কিন্তু ভেঙে গেছে, মানে এমন দেখে মনে হচ্ছে কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে মেরে সেটা ভেঙেছে। বলছে আমরা ওখান থেকে ফিরে আসি, ফিরে আসার পর যখন ওই ইভিপির যে রেকর্ডিং যেটা হয়েছিল ওটা যখন আমরা মানে অ্যাম্পলিফাই করে অ্যাব্রড ভিউতে শুনি, ওখানে দুটো ভয়েস এসেছিল, বেরিয়ে যা মারা পড়ে যাবি, এই দুটো ভয়েস বারবার এসেছিল। ওরা তো ওখানে বুঝতে পারেনি, কারণ দেখো ওখানে যে ভয়েস গুলো আসে ওগুলো ক্লিয়ার আসে না, রেডিও ফ্রিকোয়েন্সিতে আসে। ওখানে যখন ওই অ্যাব্রড করে তুমি যখন শুনবে অ্যাম্পলিফাই করে, তখন তুমি বুঝতে পারবে অ্যাকচুয়াল কি কথা ওখানে হয়েছিল, বুঝতে পারছো? ওই অ্যাব্রড ভিউতে যখন ওরা শুনছে তখন ওরা বুঝতে পারছে যে দুটো ওয়ার্ড থ্রোয়িং বারবার হচ্ছিল ওখানে, যে বেরিয়ে যা মারা পড়ে যাবি। ওরা ওখান মানে থেকে এতটা ডিটেলসে শুনেছে। এতটা ডিটেলস কি অ্যাম্পলিফাই করার পর যখন ওটা ব্রড ভিউতে চলে যায়, তখন ওরা এতটা ডিটেলসে শুনতে পেরেছে যে বেরিয়ে যা মারা পড়ে যাবে। ওই পয়েন্ট অফ দ্য টাইমে কিন্তু ওরা বুঝতে পারেনি কিছু, যে টাইমে এই মানে রেডিও ফ্রিকোয়েন্সিতে যে ভয়েস কমিউনিকেশন গুলো আসছিল, কারণ আগে যে বাড়িতে গেছিল ওরা এই কমিউনিকেশন হয়নি কোনোবার, এই বাড়িতে কিন্তু সেই কমিউনিকেশন গুলো হয়েছে, বুঝতে পারছো? এই বাড়িতে কিন্তু সেই কমিউনিকেশন গুলো হয়েছে, ওরা এই জিনিসটা শুনতে পেরেছে।
তখন ওরা বুঝতে পেরেছে ওদের ভুলটা কোথায় ছিল। ওই যে চুলটা পুড়িয়ে দিয়েছিল না ছেলেটা অজয়, ওই জন্য কিন্তু ওর সঙ্গে কানেক্ট হয়ে গেছিল, তাই ওর বাড়ি অব্দি এসেছিল। এটা অ্যাকচুয়ালি ওরা ওইখানে বসে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তো এবার সুজিত আমাদেরকে বলছে যে আমি সবই তো বুঝতে পারছি, আসামের একজন তন্ত্রসাধক আমার খুব ভালো পরিচিত রয়েছে, আমি ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভাবছি, তোমরাও সাথে থাকো, তোমরা যখন সবটা জানলে এটা কিন্তু কোনো থার্ড পার্সন যেন জানতে আর না পারে। আমরা বললাম যে না, এটা আমাদের মধ্যেই থাকবে, এটা কোনো থার্ড পার্সন জানতে পারবে না, তুমি ইমিডিয়েট এফেক্টে এই কাজটা করাও, যদি তোমার কোনো চেনা পরিচিত থাকে তাকে দিয়ে করাও, বা তোমার যদি মনে হয় যে তোমার দ্বারা হবে না, তুমি তাহলে আমাকে বলতে পারো, আমারও এরকম কোনো চেনা পরিচিত আমার রয়েছে, তুমি যদি আমার মাধ্যমে চাও। বলছে না, আমি অলরেডি কথা বলে নিয়েছি, উনি আমার বাড়িতে আসছেন, ঠিক আছে, তো আমি নিয়ে যাবো ওটা মানে লিপিকার বাড়িতে ওদেরকে। তো ঠিক আছে, তখন তো মানে পুরোপুরি আমরা প্ল্যান করে নিই যে যখন যাবো তো যাবোই। যখন ওই তন্ত্রসাধক আসে, এসে নিয়ে লিপিকার বাড়িতে যায়, পুরো বাড়িটা ঘুরে বলে এই পুতুলটাকে ফেলে দিন, যে পুতুলটা দিয়েছিল ওই গুনিন যে দিয়েছিল, বলে এটাতে ওনার কষ্ট আরো বাড়ছে বলে এরকম ভাবে কান্নাকাটি করছে, এই পুতুলটাকে রাখবেন না, পুতুলটাকে সরিয়ে দিন বাড়ি থেকে, ফেলে দিন, কোনো পুকুর পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসবেন বা গঙ্গার জলে ভাসিয়ে দিন, রাখবেন না জিনিসটা। পুরো বাড়িটা ঘুরে ঘুরে বলে দেখুন, যিনি এই বাড়িতে এই মুহূর্তে বিরাজমান, উনি খুব জেদি একজন বিদেহী, ওনাকে সহজে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না, আর ওনাকে যদি তাড়াতে হয় তাহলে কিন্তু এই বাড়িতে উগ্রহোম করতে হবে, ছিন্নমস্তা, মা বগলামুখী আর ধূমাবতীর প্রয়োগ ওখানে করতে হবে, তারপরে কিন্তু ওকে তাড়ানো যাবে না। মানে এছাড়া কিন্তু মানে উগ্রহোম ছাড়া আর কোনো অপশন নেই এই বাড়িতে, কারণ ও একটা কিন্তু রুদ্রমূর্তি ধারণ করে নিয়েছে পুরোপুরি। আর যিনি বলেছেন গুণিন, আমি ওনার কথায় অসম্মান করব না যে আপনাদের ক্ষতি করবে না, সব ঠিক আছে উনি বলেছেন, কিন্তু কোনো গ্যারেন্টি নেই ক্ষতি করবে না, কোনো গ্যারেন্টি নেই ক্ষতি করবে না, ক্ষতি করতেও পারে, ঠিক আছে। এই তো সকল আমি দেখেছি সূর্য, হুম মেনলি ডাইভার্ট করার জন্য বলে ক্ষতি করব না, বা এরকম হুম সিগন্যাল দেয়, এরকম প্রেতাত্মা বলো যাই বল, হুম 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 আলটিমেট ইন্টেনশনটা ওটাই থাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একদমই তাই। তারপর কি হলো? তারপরে ওই যে যে ওঝা যে ছিল উনি বলছে যে যে এই যে কানেক্ট হয়েছে, কিভাবে কানেক্ট হয়েছে সবকিছু বললো সুজিত উনাকে, পার্সোনালি গিয়ে বললো যে এরকম ভাবে হয়েছে, আমরা এই জিনিসটা ভুল করে ফেলেছিলাম। বলছে যে তোমরা না একটু চেষ্টা করো যে ওখানে একবার যাওয়ার জন্য, যে এদের মৃত্যু কিভাবে হয়েছিল, কারণ আমি যেটুকু বুঝতে পেরেছি যে খুব কষ্টের সাথে যে যে বিদায়ী মুহূর্তে রয়েছে, সে কিন্তু খুব কষ্টের সাথে তার প্রাণ হারিয়েছে। তোমরা একবার যাও, খোঁজ খবর লাগাও, যদি পারো তো খুব ভালো, না পারলেও খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু পারলে আমার একটু সুবিধা হবে। তো উনি চলে যাওয়ার পর না আমরা ডিসকাশন করছিলাম যে শুরু করবো কি করে। এখানে এবার তো শুরু করতে হবে, কাজকর্ম যেমন গেছে গেছে, মানে এখন মানে কাজের দিকে আর কারোর বিন্দু মাত্র ধ্যান নেই, এখন যেটা নেমে গেছি প্রজেক্টে, এমন লাগছিল প্রজেক্টে নেমে গেছি, তাকে কমপ্লিট করে একদম কাজে জয়েন করবো, মানে কাজ হবে না আমাদের দ্বারা, সবার কাজ মাথায় উঠে গেছে ওই টাইমে। তো আমার মাথায় না একটা প্ল্যান আসলো যে এই যে যাদের বাড়ি থেকে এরা চাবি নিয়েছিল, এ তো বলছে যে এর নাকি রিলেটিভ হয়, বন্ধু কম রিলেটিভ, তো এ তো নিশ্চয়ই কিছু না কিছু জানবে। তখন ওর বাবার কাছে গিয়ে বলা হয় যে মানে যে মানে এই লিপিকার যে বাবা হয়, ওকে বলা হয় যে আপনি না মানে কথা বলুন ওইখানে, কারণ এই ছেলেটাকে দিয়ে হয়তো বলালে হবে না, যদি এই ছেলেটার বাবা গিয়ে কিছু হেল্প করে, মানে যে ছেলেটার বাড়িতে এরা গেছিল লক্ষ্মীকান্তপুরে, তার বাড়িতে গিয়ে মানে তার বাবা যদি গিয়ে ওই ভদ্রমহিলা বা ভদ্রলোককে হেল্পের জন্য বলে, তাহলে যদি ওনারা কিছু বলে। তোর বাবা অনেক হেল্প করেছিল। তো হেল্প করার পর আমি এখান থেকে আমরা সুজিতকে নিয়ে আমরা এখান থেকে যাই, লিপিকা যায়নি, ছেলেরাই গেছিলাম আমরা। তো ওখানে গিয়ে ওই ভদ্রমহিলা ভদ্রলোকের সঙ্গে কমিউনিকেট করা হয়, আমরা বলি যে এই ভুলগুলো হয়েছে, একজন প্রাণ হারিয়েছে, যে আপনাদের বাড়িতে এসেছিল তাদের মধ্যে একজনের প্রাণ গেছে। ওরা তখন বলছে আমি বারবার না করেছিলাম, বারবার না করেছিলাম, যে এটা তোমরা ভুল করছো, করো না। আমার কথা কিন্তু ওরা কর্ণপাত করেনি। তো বলার পর ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে অ্যাকচুয়াল কি ঘটনা হয়েছে, তো ওনারা ঘটনাটা বলতে শুরু করলো যে এই মেয়েটা যে থাকতো এখানে, মেয়েটা খুব মানে পড়াশোনায় ভালো ছিল, ঠিক আছে, কাজ কারবার খুব ভালো ছিল। আর এই ছেলেটা যে ছিল ওর সঙ্গে, যে ওর হাজবেন্ড ছিল, যে যারা এখন এই মুহূর্তে নেই, তারা সোনারপুরে একটা ওই বিস্কুট কারখানায় ছেলেটা কাজ করতো, মেয়েটার বাড়ি সোনারপুরে ছিল, বুঝতে পারছো। তো ওই সোনারপুরে বিস্কুট কারখানায় কাজ করতে করতে কি হয়েছিল, একটা ভুল রিচার্জের মাধ্যমে এই মেয়েটার সঙ্গে ছেলেটার পরিচয়, বুঝতে পারছো, এই একটা ভুল রিসার্চ করে ফেলেছিল বলে ছেলেটার সঙ্গে মেয়েটার পরিচয়, তারপরে মেয়েটার সঙ্গে কথোপকথন, ওকে ওকে। দেখাশোনা হয়, প্রেম একটা ব্যাপারে চলে আসে, ভালোবাসা হয়ে যায়। তো মেয়েটার বাড়ি থেকে আপত্তি ছিল, ঘোরতোর আপত্তি ছিল, যে না বিয়ে দেওয়া যাবে না, আমাদের জাতের ছেলে নয়, কিছু সেভাবে করে না, তোকে তো জলে ফেলে দিতে পারি না। তো ওদের এগেনস্টে গিয়ে ছেলেটাকে বিয়ে করে, বিয়ে করে ওরা কিন্তু চলে আসে এই লক্ষ্মীকান্তপুরের বাড়িতে। ছেলেটা অ্যাকচুয়ালি থাকতো এই সোনারপুরে একটা জায়গাতে ভাড়া নিয়ে, কারণ ওখানে কাজবাজ করতো, তো যেহেতু বিয়ে করে নিকে তাই জন্য এখান থেকে আপ ডাউন করবে চিন্তা ভাবনা করলো।
মেয়েটা ওখানেও লোকালিটিতে একটা জায়গাতে কাজে, সেলস এর কাজে ঢুকে গেল। দুজন মিলেই কাজ করতো, খুব ভালোভাবে ওদের সংসার চলছিল। মেয়েটা ছেলেটাকে প্রচন্ড ভালোবাসতো। তো এইবার কি হলো, এদের জীবনে হঠাৎ করে একবার বিভীষিকা নামলো। কি হলো না, ছেলেটা না কাজ করতে পারছিল না। ছেলেটার কাশির সঙ্গে ব্লাড আসছিল হঠাৎ করে। আর কাজ করতে করতে সে না ক্রমাগত হাঁপিয়ে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিল, কাছ থেকে ব্লাড বেরোচ্ছিল। তো ডাক্তার চেক আপেই ধরা পড়ে যে না, ওর না টিবি রোগ হয়ে গেছে ছেলেটা। হঠাৎ করে ছেলেটা টিবি রোগে ছেলেটা আক্রান্ত হয়ে গেছে। সরকারি হসপিটালে দাখিলা করা হয়, চিকিৎসা চলে। মেয়েটা কোনো রকমের কাজ করে যেটুকু যেভাবে সাপোর্ট দেওয়া হয় সেটুকু সাপোর্ট দিতে থাকে। এইবার কি হয়, ছেলেটা দিনের পর দিন থাকতে থাকতে না হসপিটালে অবস্থার কিন্তু আরো অবনতি হয়। হসপিটাল থেকে বলে যে একে এখানে রাখলে হবে না, একে ভালো জায়গায় নিয়ে যান যদি বাঁচাতে চান। তো মেয়েটা কোনো দিক না ভেবে ওকে সোনারপুর একটা হসপিটালে নিয়ে যায়, নার্সিং হোমে ওকে নিয়ে যায়। ঠিক আছে, যেটুকু জমা পুঁজি ছিল সেটুকু দিয়ে আপাতত চিকিৎসা চালাচ্ছিল। চিকিৎসা চালাতে চালাতে মানে এমন একটা পজিশনে চলে এসেছিল যে মেয়েটার পারছিল না। তখন মেয়েটা দুটো অপশন চিন্তা করেছিল। এক হচ্ছে নিজের বাড়িতে এসে বাবা মার কাছে শরণাপন্ন হওয়া, যে বাবা দেখো আমার তো ভুল হয়ে গেছে, তুমি আমার হাজবেন্ডকে বাঁচাও, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে, মানে ও মরে যাবে ও। সেকেন্ড ছিল, যদি বাবা যদি হেল্প না করে তাহলে একটা কাজ করবে, কোনো জায়গা থেকে একটা লোনের ব্যবস্থা করবে, পরবর্তীকালে যখন বর ফিরে আসবে বাড়ি বিক্রি করে দেবো, আমরা ভাড়া বাড়িতে থাকবো, কিন্তু সেই যেন বেঁচে থাকে। এটাই ছিল মেয়েটার মোটো। কিন্তু মেয়েটা যখন নিজের বাড়িতে যায়, তার বাবা মা তার মুখের উপর তার দরজা বন্ধ করে দেয় যে তোর নামে আমি শ্রাদ্ধ করে দিয়েছি। ওর বাবা বলে যে তোকে আমি আর মেয়ে বলে মানি না, তোর নামে আমি শ্রাদ্ধ করে দিয়েছি, তুই মানে বাঁচ মর, আমাদের কোনো ম্যাটার করে না গিয়েছে। এইগুলো খুব ভুল, জানো তো ভাই, এগুলো খুব ভুল। ভীষণই ভীষণই তারপর ভীষণই। তো তারপর মেয়েটা লোনেরও চেষ্টা করে, কিন্তু ওই ইনকাম সার্টিফিকেটে গিয়ে আটকে যায়, যে খুবই লো ইনকাম রয়েছে বলে সেভাবে লোন পায় না। তো তখন মানে ওই খরচায় না মেয়েটা চালাতে পারছিল না। অনেক মানে এদিকে মেয়েটার কাজের দিকেও একটু সমস্যা হয়ে যাচ্ছে, যে বারবার করে হসপিটাল যাতায়াত করতে হচ্ছে। ঠিক আছে, তখন প্রথমবার মেয়েটা তার বসের কাছে মলেস্টেশন হয়, প্রথমবার। মানে আর মানে দেখো, আমি অ্যাকচুয়ালি দেখো অনেক ছোট ভাই বোনরা শুনে, আমি এত ডার্কিশ ভাবে বলতে পারছি না জিনিসটা। আমি তো তোমাকে যেহেতু এটা না বললে এই ঘটনাটা অসম্পূর্ণ থেকে যাবে, আমি যতটা পারছি আমি সভ্যভাবে ভদ্রভাবে বলার চেষ্টাই করছি। যে যেটা কি বলবো, টার্গেট হচ্ছে না, কাজ থাকবে না, এই হিসাবে একটা ব্ল্যাকমেলের মেয়েটার আওতায় চলে আসে। প্রথমবার কিন্তু মলেস্টেশন হয় তার বসের হাতে। আর ওরকম হওয়ার পর মেয়েটা কিন্তু কিছু টাকাও পায়। টাকা পাওয়ার পর কিন্তু যখন দেখছে যে মেয়েটা যে আর কোনো রাস্তা নেই, তখন কিন্তু মেয়েটাকে অন্য রাস্তায় নামতে হয়। আমি ডিটেলে বলছি না অন্য রাস্তাটা কি আছে। ও কি করে, একজন ব্রোকারের সঙ্গে কন্ট্যাক্ট করে মেয়েটা, যে যদি এরকম কোনো কন্ট্যাক্ট থাকে হাই প্রোফাইল, তো সেক্ষেত্রে কিন্তু, কারণ মেয়েটাকে দেখতে খুব সুন্দর ছিল, অনেক মাথা ভর্তি চুল, যেটা পরবর্তীকালে আমরা ওনাদের মুখ থেকে জানতে পেরেছি। আর ফ্যামিলি ফ্রেন্ড বলতে এই যে পাড়ায় এই যে দুজন ভদ্রলোক ভদ্রমহিলা যারা পরোটা বেচে, এরাই ছিল একমাত্র। তো মেয়েটা কিন্তু অন্য রাস্তা নিয়ে নেয়, বিভিন্ন জায়গা থেকে কল ওই ব্রোকারের কাছে আসে, মেয়েটা কিন্তু চায়। আর সেখান থেকে টাকা পয়সা যেভাবে আসতে শুরু করে, তার বরের চিকিৎসার জন্য তাও এনাফ হচ্ছিল না, কিন্তু কাজ চলে যাচ্ছিল, কাজ চলে যাচ্ছিল। এইবার একটা ঘটনা ঘটে, এরকম চলতে চলতে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা খুবই ডার্কিশ একটা ঘটনা, মানে আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বলতে হচ্ছে। ঢাকুরিয়া থেকে একটা কল এসেছিল ব্রোকারের কাছে। আচ্ছা, যে সেখানে একজন না দুজন থাকবে, একটু মোটা অঙ্কের টাকা পয়সা দেওয়া হবে। মেয়েটাকে ব্রোকার বলে যে তুমি দেখো, চিন্তা করে দেখো, আমি তোমাকে ফোর্স করতে পারি না, তোমার ব্যাপার, তুমি তোমার কল পুরোপুরি, তুমি কি করবে। মেয়েটা বলে আমি যাবো, কারণ মানে এত খরচাপাতি সামলে ওঠা যাচ্ছিল না, নিরুপায় হয়ে গেছিল পুরোপুরি। মেয়েটা বলে আমি যাবো। তো রোজকার মতো ব্রোকার তাকে সেই ফ্ল্যাটে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসে। অ্যাকচুয়াল ফ্ল্যাটে ছিল 5 জন। আচ্ছা, ব্রোকার যখন চলে আসে, সেই 5 জনের আওতায় মেয়েটা পড়ে যায়। মেয়েটা কিন্তু ওখানে প্রত্যেক মুহূর্তে ডিক্লাইন করছিল যে না, আমি বেরিয়ে যাবো, আমার দরকার নেই। ওরা ওকে মোটা অঙ্কের মানে মানে মোটা অঙ্কের টাকার একটা লোভ দিচ্ছিল, কিন্তু মেয়েটা বারবার করে ডিক্লাইন করছিল। যখন ব্রোকার আসে তখন মেয়েটাকে ওই ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, তার মাথায় বিয়ারের বোতল ভাঙা থাকে, প্লাস একদম বিধিবিচ্ছিন্ন একটা অবস্থায় ওকে ওখান থেকে উদ্ধার করে। আর ফ্ল্যাটে কেউ ছিল না, সব পালিয়ে গেছিল। আর মেয়েটাকে ওখান থেকে ব্রোকারই হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করে ও পালিয়ে যায় ওখান থেকে। তখন এই যে ভদ্রলোক ভদ্রমহিলা যারা যারা আমাদের ঘটনাটা বলছেন, ওরা যান ওখানে। ঠিক আছে, যাওয়ার পর মেয়েটা কিন্তু ইন্টারনাল ব্লিডিং প্রচুর পরিমাণে হচ্ছিল, প্রচুর পরিমাণে ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, মানে একদম ইনস্টাস্টাইন থেকে পুরোপুরি ব্লিডিং শুরু হয়েছিল। মানে তুমি বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি? আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আমি অত ডিটেলিং এ বলতে চাইছি না আমি। তো মেয়েটা ওই অবস্থায় পুলিশ কেস হয়, ওই অবস্থায় পুলিশকে বয়ান দেয়।
পরবর্তীকালে যেটুকু শোনা গেছে যে ব্রোকার সময় 3 জন ধরা পড়েছে, সবাই ধরা পড়েনি, 3 জন ধরা পড়েছে। এটা খবরে দেখায় যে গৃহবধূ নির্যাতিতায় মৃত্যু, মানে পরবর্তীকালে যখন উনি মারা যায় গৃহবধূ নির্যাতিতা বলে একটা খবরে হেডলাইন আসে। এটা খবরে এখনো তুমি হয়তো খুঁজলে পেতে পারো, ঠিক আছে, আচ্ছা। ঠাকুরিয়া সাইডের। এটা কিন্তু খবরে আসে, যে মানে প্রপার খবরে কিছু নেই, যে গৃহবধূ ফ্ল্যাটে, একটা ফ্ল্যাটে গৃহবধূ নির্যাতিতা সামথিং এরকম দিয়ে কিছুটা হেডলাইন ছিল, যেটা আমরা ওই টাইমে দেখেছিলাম আমরা। হুম, হুম, তো হুম, যাই হুম। হোক, তারপরে কি হয় যে ওরকম হসপিটালে ভর্তি থাকে, ঠিক আছে। তো একদিন কি হয় যে হসপিটাল থেকে না, মানে দেখো রিলেটিভ বলতে তো এরা দুজন বাদ দিয়ে তো আর কেউ ছিল না, হুম, এদেরকে ডাক্তার কল করে ডাকে যে আপনারা একবার আসুন। তো ওরা আসার পর বলছে দেখুন একটা ব্যাড নিউজ রয়েছে, সেটা হচ্ছে মেয়েটা ক্লিনিক্যালি ডেড, মানে মেয়েটার ব্রেন ডেড হয়ে গেছে। ক্লিনিক্যালি ডেড মানে তুমি মৃতই, ঠিক আছে, ক্লিনিক্যালি ডেড ডাক্তারের হিসাবে, মেডিকেল হিসাবে ক্লিনিক্যালি ডেড মানে তুমি মৃতই, কিন্তু মেয়েটার হার্ট তখনও চলছে। মানে তোমাকে আমি বলছি, আমার এত খারাপ লাগছে, আমার গায়ে পুরোপুরি কাটা দিচ্ছে, যে তার কত বাঁচার ইচ্ছা ছিল ওই টাইমে, তার এক্স্যাক্টলি। হার্ট হার্ট তার রানিং। হুম, ঠিক আছে, হুম, হুম। ডাক্তার বলছে যে ক্লিনিক্যালি ডেড হওয়ার আগে যা নার্স ছিল তারা বলছে তার খালি মেয়েটার চোখ থেকে জল পড়তো, দু চোখ থেকে খালি বেয়ে খালি জল পড়তো, আর সে তারপরে কিন্তু ক্লিনিক্যালি ডেড হয়েছে। বলছি ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের বেশি কিন্তু আমার মনে হয় না বাঁচবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, ক্লিনিক্যালি ডেড হলে মানে এক্সপায়ার করে যায় বেসিক্যালি, হ্যাঁ, খুব বেশি ডেফিনেটলি। খুব বেশি দিন বাঁচে না, কিন্তু ক্লিনিক্যালি ডেড থাকার পরও না ওর যেন শরীর থেকে প্রাণ বেরোচ্ছে না। বলছে আপনারা ভগবানকে ডাকুন, দেখুন এখানে কোনো চমৎকার ছাড়া মেয়েটাকে বাঁচাতে পারবে না, কারণ ওর প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে, ঠিক আছে। আমার মনে হয় না আশা রাখা উচিত হবে, কিন্তু মানে এই মেডিকেল হিস্ট্রিতে এটা আমি দেখে মানে খুবই অবাক হচ্ছি। ডাক্তার বলছে যে ক্লিনিক্যালি ডেড হয়ে যাওয়ার পরও কিন্তু ওর হার্ট এখনো অব্দি স্পন্দন করছে, আমি জানি না কেন। এটা অ্যাকচুয়ালি ওর হাজবেন্ডের জন্য করছিল, যেহেতু ওর হাজবেন্ড ভর্তি ছিল হসপিটালে, আর ওই পার্টিকুলার মেয়েটা ছাড়া ওর তো কেউ দেখাশোনা করার আর কেউ ছিল না। তো কিছুদিন পর মেয়েটা কিন্তু মারা যায়। আর মারা যাওয়ার পর এই যে যে মহিলা ঘটনাটা বলছে, তার হাজবেন্ড সবকিছু মানে পুরানো থেকে শুরু করে সেই মেয়েটার বডি তার বাড়িতে নিয়ে আসা, কারণ খুব বাড়িটা ওর ভালো লাগতো, এদেরকেও বলতো যে এই বাড়ির মতো শান্তি কোথাও নেই, এই বাড়িতে আমার সবচেয়ে সুখ আর শান্তি এই বাড়িতে, আমি যেখানেই থাকি আমি যেন রাত্রিবেলাটা বাড়িতে এসে শুতে পারি, এদের সবসময় বলতো। খুব হাসি খুশি মেয়েটা ছিল একসময়। তো বাড়িতে ওর বডি নিয়ে আসা হয়, বাড়ি থেকে একদম শ্মশান। তার কিছুদিনের মধ্যে ওর হাজবেন্ডও মারা যায়। তারপর থেকে হাজবেন্ডও মারা যায়? হ্যাঁ, হাজবেন্ড তো টিবি রোগে আক্রান্ত ছিল, ওর অবস্থা দিনকে দিন খারাপই হচ্ছিল। আর তো টেক কেয়ার করার মতো কেউ ছিল না, আর তো হুম, টেক কেয়ার করার হুম, মতো কেউ হুম, ছিল না। এই হুম। যে যারা ঘটনা বলছে তারাও তো অবস্থা খারাপ, তারা তো দরিদ্রতায় ভুগছে, তারা পরোটা বিক্রি করে, তারা কত মেডিকেল সাপোর্ট দেবে। এই মেয়েটা যতদিন ছিল ও তো চেষ্টা করছিল একদমই যে ঠিক। যেভাবে হোক আমার স্বামীর যাতে প্রাণ রক্ষা হয়, বাড়ি দরকার পড়লে বিক্রি করে দেবো, কিন্তু আলটিমেট ও কোনো রাস্তায় কাজে লাগেনি। বাড়ির লোক মুখের উপর গেট বন্ধ করে দিয়েছে, লোনের অ্যাপ্লাই করে লোন পায়নি, বাড়িটা ওকে বিক্রি করবে সেটাও খুঁজে পায়নি, কি করবে। তো সেই বাধ্য ক্ষেত্রে ও হয়ে নেমেছিল। বাধ্য হয়ে নেমেছিল, কিন্তু ওর সাথে যে এই ঘটনাটা ঘটবে সেটা তো কেউ জানতো না। হুম। তো আলটিমেট মেয়েটার ঘটনাটা আমরা পুরোপুরি ওখানে শুনলাম, মানে আমরা ওখানে শুনে এত মন খারাপ হয়ে গেল, মানে মন ভেঙে গেল এক কথায় পুরোপুরি। ওনারা যখন ঘটনা বলছেন ওনাদের চোখেও জল ছিল পুরো। আমরা শুনলাম, শুনে আসলাম। আসার পর ওই সুজিত জানালো পুরোপুরি ডিটেলস, এইভাবে এইভাবে মারা গেছে, ওই যে তান্ত্রিক ছিল ওকে জানালো। তো একটা দিন ঠিক করলো যে আমরা এরকম দিনে আসবো, এসে নিয়ে আমরা উগ্র হোমটা করবো, কারণ ওকে সরানোটা একটু মুশকিল হয়ে যাবে, প্রচন্ড জেদি আত্মা, ঠিক আছে। আমরা ওকে হুম। মুক্তির তো ব্যবস্থা করা যাবে না, ও যাতে এই বাড়িতে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। মুক্তি তো আমরা এইভাবে দিতে পারবো না, যাতে সে এই বাড়িতে না থাকতে পারে, এই বাড়ি থেকে চলে যায়, সেরকম একটা ব্যবস্থা কিছু করতে হবে। তো যেদিনকে যোগ্য হবে তার আগের দিন রাত্রিবেলাতেই আমি আর ওই রিতম দুজন ওই বাড়িতে চলে গেছিলাম, লিপিকার বাড়িতে। আমরা উপরে ঘরে রয়েছি, ওরা নিচে ঘরে রয়েছে। পরের দিনকে যোগ্য হবে, রাত্রিরে আমরা রয়েছি ওই বাড়িটাতে, শুয়ে রয়েছি, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সবকিছু করলাম, করে শুয়ে রয়েছি। গল্প টল্প নিজেদের মধ্যে করছি, যে কালকে হবে, কালকে পর থেকে তো সব ঠিকঠাক হয়ে যাবে, এই বছরই তোর বিয়ে টিয়ে সবকিছু হয়ে যাবে, তুই অত চিন্তা করিস না। তুই দেখলি তো মানে আমরা যা যে জিনিসগুলো ফেস করলাম, মানে এত ডেপথে আমরা ভাবতেও পারিনি। কথা বলছিলাম, হঠাৎ মানে খুব বিচ্ছিরি সুরে কান্নার আওয়াজ, একদম বিচ্ছিরি সুরে কান্নার আওয়াজ ছাদ থেকে আসছে, একদম ছাদ থেকে বিচ্ছিরি শুনে খুব বাজে হবে, একদম খুব বাজে হবে কান্না, মানে বুক ফাটা কান্না একেবারে পুরোপুরি। আর ওই কান্নার আওয়াজটা আমার গায়ে খুব লাগছিল আমার, কারণ ঘটনাটা আমি শুনেছিলাম তো। হুম, হুম, কান্নার আওয়াজটা শুনে আমি রিলেট করতে পারছিলাম অনেক কিছু, আমার গায়ে খুব লাগছিল। হঠাৎ দেখলাম না লিপিকা ওকে ফোন করছে, নিচে ছিল ওরা, হুম, হুম। ফোন করছে, বলছে কি গো জেগে আছো? বলছে হ্যাঁ। বলছে শুনতে পারছো? বলছে পাচ্ছি তো শুনতে। বলছে সূর্যদা কি ঘুমিয়ে পড়েছে? বলছে না, পাশেই রয়েছে। বলছে বাবা কিন্তু বলেছে যে সূর্যদা যেন কেউ দেখতে না যায় যে ছাদে কি হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, সূর্যদা যেন ঘর আচ্ছা। থেকে না বেরোয় যে কি হচ্ছে।
এবার ও আমাকে বললো যে দাদা তুমি কিন্তু বেরিও না, এটা রাত্রিবেলা করে এটা প্রত্যেকদিন শোনে, কিছু করে না, কিছু হবে না, তোমরা কিন্তু ঘর থেকে বেরিও না। এবার ফোন রাখার পর দেখো আমি শুনি সবারটা করি নিজেরটাই, বুঝতে পারছো তো। যতই বলুক আমি তো যখন আওয়াজ পেয়েছি আমি তো বেরোবই, ঠিক আছে। আমি ওকে নিয়ে বললাম তুই চল, ও বারবার করে না করছে, না বেরোস না, দরকার নেই। আর না আমি তো যাবোই, তুই না গেলে না যা, আমি তো বেরোবই। আমরা একদম ওখান থেকে দুজন মিলেই বেরোলাম, বেরিয়ে নিয়ে ছাদে গেছি। ছাদে গিয়ে গেছি, আওয়াজটা থেমে গেল। মানে আমরা ঘর থেকে বেরোচ্ছি, মানে গেট খুলছি, তখনও কিন্তু আওয়াজটা হচ্ছে, চিৎকার করে আওয়াজ হচ্ছে পুরোপুরি, আওয়াজ শুনতে পারছি। যখন যেই সিঁড়ি ছাদে উঠলাম আওয়াজ আর নেই, ঠিক আছে। আমি ভাবলাম যে একটু কমিউনিকেশন যদি করে দেখি, যদি কিছু হয় একবার ট্রাই করে দেখা যাক। তো আমি বললাম, অনেক কমিউনিকেশন করার চেষ্টা করলাম, দেখুন আমি সব জানতে পেরেছি, আপনি খুব কষ্টে রয়েছেন, আপনাকে এরকম কষ্ট থেকে আমরা মুক্তি দেওয়ার জন্য এখানে এসেছি, যাতে আপনাকে আর ফার্দার এরকম কষ্ট না পেতে হয়। কোনো রেসপন্স নেই, কিচ্ছু নেই। আমরা সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছি, ও আবার একদম ঠান্ডা, গা ভারী হয়ে যাচ্ছে, পুরোপুরি ঠান্ডা ওয়েদার, একদম সিঁড়ির পোর্শনটা। নামছি, নামতে নামতে হাফ সিঁড়ি দাঁড়িয়ে নিয়ে না একবার যে উপরে তাকিয়েছি, ও তাকিয়েছে আমিও তাকিয়েছি, না আমি তাকিয়েছি ও দাঁড়িয়েছে, তো দুজনে উপরে তাকিয়েছি। একদম দেখছি যে ওই গেটের মধ্যে থেকে ঝুঁকে পড়ে দেখছে, আর যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে মানে মানে কতক্ষণ বলবো, 3 থেকে 4 সেকেন্ড মতো আমরা দেখেছি, মানে চোখে চোখ কানেক্ট হয়েছে, সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল হঠাৎ করে। ও বলছে এটাই ছিল, এটাই ছিল, আমাকে বলছে, ও তো কোনোদিন দেখেনি নিজের জিনিস, ও পুরো এক্সাইটেড হয়ে গেছে, বলছে এটা এরকমই ছিল, এরকমই দেখায়। আর হ্যাঁ এটাই, তুই রিল্যাক্স হয়ে যায়, এরকমই দেখায়, আমি তো দেখেছি বহু বাড়িতে। সঙ্গে সঙ্গে আর থাকার দরকার নেই, ঘরে চো। এবার ঘরে গিয়ে গেট বন্ধ করেছি, বন্ধ করে নিয়ে আমার জানলা ফানা সব বন্ধ করে দে। এবার জানলা বন্ধ করেছি, কথা বলছি ওর সঙ্গে, গেটের বাইরে থেকে নকিং, টক 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 করে গেটের বাইরে থেকে নকিং হচ্ছে, একদম রুদ্ধশ্বাস সিচুয়েশন ওই টাইমে। ও হয়েছে নিচ থেকে কেউ এসছে, আমরা উপরে গেছি, জানতে পেরেছে নিচ থেকে কেউ এসছে। আমার খবরদার গেট খুলিস না, বলছি লিপিকা এসছে মনে হচ্ছে, তুই গেট খুলিস না, লিপিকাকে ফোন কর। লিপিকাকে প্রথমে ফোন করলো, ধরলো না। সেকেন্ড টাইম ফোন করলো, তখন ধরলো, ধরে বলছে হ্যাঁ হ্যাঁ বলো। ও মনে হয় ঘুমিয়ে পড়েছিল। বলছে তোমরা কি কেউ উপরে এসছো? বলছি না তো। বলছে বাবা, বলছে বাবা তো পাশে শুয়ে রয়েছে, নিচে শুয়ে রয়েছে বাবা, মা পাশে শুয়ে রয়েছে আমার, বাবা তো উপরে যায়নি, কেন কি হয়েছে? বলছে না কিছু হয়নি, বলে ফোনটাও রেখেছে। আবার কিছুক্ষণ পর থেকে গেটের মধ্যে স্নোকিং সাউন্ড। বলছে কে করছে, আমাকে বলছে কে করছে। আর কিচ্ছু কথা বলিস না, চুপচাপ শুয়ে থাক, আমি হনুমান চল্লিশা চালাচ্ছি, ঠিক হয়ে যাবে। বলতে বলতে আমাদের মাথার পিছনে যে জানলা রয়েছে, ওইখানে জানলার মধ্যে নকিং সাউন্ড। আমি ওকে বলছি এবার বল, জানলা তো এখানে, তো আমরা উপরে ঘরে রয়েছি, নিচে কোনো সানসেট নেই, এখানে কি লিপিকা এসছে না বাবা এসছে বল। ও বলছি রীতিমতো, ও তো পুরোপুরি ওইটা থরথর করে কাঁপছে। মানে এমন হয়েছে যে জানলাটা এখন ধাক্কাচ্ছে না, মানে থাবা মারতে মারতে, মানে টক করতে করতে থাবায় পরিণত হয়ে গেছে, ধাপ ধাপ করে থাবার মতো করে মারছে জানলার মধ্যে। আমি গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে ছিটকেটা যা ধরে রয়েছে, জানলাটা যাতে না খুলে যায়। ও খাটের মধ্যে বসে কাঁপছে রীতিমতো, রীতিমতো খাটের মধ্যে বসে কাঁপছে, ও বুঝতে পারছে না কি হচ্ছে। সত্যি বলো, তোমার ভয় লেগেছিল? ভীষণ ভীষণ ভীষণ, মানে ফেটে গেছিল ওই টাইমে আমার পুরোপুরি। ভয় তো দূরে কথা, আমার ফেটে গেছিল ওই টাইমে, যে আমি অ্যাকচুয়ালি কি করবো ওই টাইমটা। যে আমার মনে হচ্ছে আমি প্রভোগ করে এসেছি, আমি বিরক্তি এটা ফিল করছি যে কেন গেলাম ওই টাইমে। আমি এটা বলতে এসেছিলাম, মানে তোমার ওই সময় পুরো তলার জিনিস গলায় চলে এসছে। বলতে পারো, এটা বলতে পারো, লজ্জা নেই বলতে পারো, দেখো আমার সাহস আছে ঠিক, কিন্তু দুঃসাহস নেই আমার, বলতে পারো তুমি এক কথায়। তো এরকম এরকম করতে করতে মানে ও মানে যা যে কোনো কোনো ঠাকুরের নাম বাদ দেয়নি, সব ঠাকুরের নাম একটা করে নিচ্ছে। এরকম হতে হতে সে যখন ভোরের আলো ফুটলো, তখন মোটামুটি আওয়াজ থামলো। মানে দুটো মানে গেট জানলা মনে হয় ভেঙে ফেলবে এমন আওয়াজ হচ্ছে লাস্টের দিকে, আর তার সঙ্গে গঙ্গানোর শব্দ, মানে সেই রেগে ফেটে পড়ছে এমন ভাবে পুরোপুরি। তো তারপর অনেকক্ষণ সময় গেল, সময় যাওয়ার পর মোটামুটি ভোরের আলো ফুটলো, আমরা একটু শোয়ার চেষ্টা করলাম, ঘুম তো আর হলো না। পরের দিনকে রাত্রিবেলাতে যজ্ঞ শুরু হলো। অনেক নিয়ম কানুন মেনে এই যজ্ঞটা শুরু মানে চলছিল, এখানে প্রচুর নিয়ম কানুন ছিল এখানে। নিয়ম কানুন মেনে যজ্ঞ শুরু হলো, ছাদের মধ্যে টিফিনটা দাপাদাপি শুরু হলো। হওয়ার পর বললো যেগুলো হবেই, এগুলো তত মাইন্ড করে লাভ নেই, যাতে এই বাড়িতে সে না থাকে, ঠিক আছে, সেইভাবে আমরা কাজকর্মগুলো করছি। ঠিক আছে, যজ্ঞ শুরু হলো, যজ্ঞ হতে হতে আমরা ফিল করতে পারছিলাম যে চারিদিক থেকে মনে হচ্ছে মানে ওয়েদারটা অন্যরকম লাগছে, ওরকম যেরকম হয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাড়িতে, ওরকমই হতে 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 আস্তে আস্তে সবকিছু ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পর যজ্ঞ কমপ্লিট হলো, হওয়ার পর বললো যে বেরিয়ে গেছে বাড়ি থেকে, আর নেই। মুক্তি তো হয়নি, কিন্তু যাতে এই বাড়ির মধ্যে থেকে ও বেরিয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি ওর মুক্তি হবে না, ঠিক আছে, ওর মুক্তি হতে দেরি আছে, ও একটা অন্য ফর্মে চলে গেছে পুরোপুরি। এই মুহূর্তে মুক্তি পসিবল না, যাতে এই বাড়িতে আর নেক্সট টাইম কোনো সমস্যা না হয়, সেই কারণের জন্য আমাদের এই যজ্ঞটা করা। কারণ ও প্রচন্ড পরিমাণে উগ্রতার মধ্যে পড়ে গেছিল, অ্যাক্টিভনেস সুপার হাই হয়ে গেছিল পুরোপুরি। এই হোম মানে উগ্র হোম না করলে ওকে সরানো যেত না এই বাড়ি থেকে, এতটাই জেদি ছিল। যজ্ঞ মিটলো, সারা বাড়িতে শান্তির জল ছেটারা ফেটা সবকিছু যেগুলো যেগুলো হয়, স্বস্তিক চিহ্ন আঁকা হলো। আঁকা হওয়ার পর তখন ওই রিতম জিজ্ঞেস করছে বাবা তাহলে কি আমি এই বছর বিয়ে করতে পারবো? ওর তো আর কোনো দিকে মোটিভ নেই, ওর একটাই মোটিভ ছিল যে বিয়ে করবো এই বছরের মধ্যে, ঠিক আছে। বলছে একদম পারবে, আর কোনো সমস্যা নেই। তো পরবর্তীকালে 7ই ডিসেম্বর 2022 ওদের বিয়ে হয়। আজকের দিনে দাঁড়িয়ে ওরা ম্যারিড।
ইভেন আমি ওকে বলেছি যে আজকে তোর ঘটনাটা আমি বলবো, হয়তো শুনবেও যখন রেকর্ডিংটা আসবে। ওকে ওকে ওকে। তো এটাই ছিল মানে আজকে। এটা না পুরো একটা টান টান ঘটনা ছিল, মানে একটা, মানে কি বলবো, মানে ভয়, তারপরে বলো দুঃখ, একটা ইমোশনাল অ্যাসপেক্ট, থ্রিল, সবকিছুর না একটা রোলার কোস্টার রাইড ছিল এটা। একদম। মানে তোমার সাথে আগের দিন যখন কথা হচ্ছিল, যেহেতু প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড কথাবার্তা হচ্ছিল, হুম তুমি হুম বলেছিলে যে এই ঘটনাটা বলবো, ঠিক আছে কৌস্তব। হুম তোমার আরেকটা ইভেন শিটং এর একটা ঘটনা রয়েছে, সেটা নিয়ে হুম। আমরা প্রাইমারিলি আলোচনা করছিলাম, বাট পরে আমরা দুজনে ডিসাইড করলাম যে এই ঘটনাটাকে আগে মানুষের সামনে তুলে ধরা উচিত। মানে একদম। সাপোজ একটা জিনিস কনসিডার করো, ঠিক আছে, সেটা হচ্ছে তুমি ধরো এরকম টাইপের বাড়িতে অনেক গেছো, এবার এটা তোমার একটা শখের মতো, তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, তার জন্য তোমার পার্সোনাল লাইফে অনেক জায়গাতে ড্যামেজ হয়েছে, সেটাও তুমি শেয়ার করেছো, আমি এখানে ইন্টারনেটে বলছি না ব্যাপারটা। হুম 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 বাট হুম মানে এরকম মাল্টিপল জায়গাতে তো আমিও গেছি ভাই, ঠিক আছে। হুম তুমি যে ফার্স্টে বললো না এখানে ঢোকার পর তোমার গা ভারী হয়ে গেল, হুম। এই মানে এই জিনিসটা না যারা ফিল করেনি তারা বুঝতে পারবে না কখনো গা ঠিক। ভারী হয়ে যাওয়া মানেটা কি। হুম 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 এক্স্যাক্টলি। মানে ইভেন আরেকটা যেটা মানে আমার ফিল হয়, ধরো এরকম টাইপের কোনো বাড়িতে গেলে গা ভারী হওয়ার ব্যাপারটা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। কারণ এতগুলো জায়গাতে গেছি, এত কাজ করেছি, স্পিরিচুয়াল হেল্পের জন্য বলো, যে কোনো বিষয়ের জন্য বলো, এখন এরকম টাইপের বাড়িতে গেলে না মানে কানে মনে হয় না ঝিঝি ডাকছে, বা একটা মানে একটা সেন্সেশন কানের মধ্যে এয়া আটকে গেছে। যেটা লিফটে উঠলে হয়, খুব হাই রাইজ বিল্ডিং এ লিফটে উঠলে বা যেটা তুমি হয়। প্লেনে উঠলে যখন, তখন হুম তোমার হুম হুম মানে এয়ার প্রেসারের তারতম্যের জন্য তোমার কানটা আটকে যায়, হুম হুম ওরকম টাইপের একটা সেন্সেশন, কানে তালা লেগে যাওয়ার যে সেন্সেশনটা, ওরকম টাইপের একটা সেন্সেশন হয়, এক্স্যাক্টলি। আর মাথা ব্যথা স্টার্ট হয়। হ্যাঁ। আর এই যে তুমি ঘটনাটা বললে, এটা এতটা রিলেটেবল লেগেছে আমার কাছে, ঠিক আছে, কারণ এরকম তো আমার নিজস্ব অনেক কেস স্টাডি রয়েছে, যেখানে বিভিন্ন জায়গাতে গেছি, সেখানের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স ঘটেছে, সেটা নিয়ে কাজ চলছে, সেগুলো আনবো, ডকুমেন্টেশন চলছে এখন, কিউরিওফাইটে এই কেস স্টাডি গুলোকে আনা হবে। আচ্ছা। বাট সত্যি কথা বলছি, তোমার ঘটনাতে শুধু প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারটাকে আমি সাইডে রেখে যদি মেয়েটার ব্যাপারে ভাবি, মেয়েটার লাইফটা কতটা প্যাথেটিক ভাবো। সেটাই সেটাই সেটাই, আমি তো মানে এখনো ভাবলে আমার এখনো মন খারাপ লাগছে পুরোপুরি। মানে মা বাবা মানে পুরো মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, মানে একটা ছেলের কাছে সেটা মানে কি মেনে বলবো। নেওয়া যায়, আমি তাও বলবো মেনে নেওয়া যায়, কিন্তু এটা মেয়ের কাছে যায় না সত্যি বলতে। আর ছেলেটার কথা ভাবো, মানে ছেলেটা, একটা ছেলের কাছে সব থেকে বড় একটা পাওনা কি, একটা ভালোবাসার মানুষ, এবং সে লয়াল তার প্রতি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু এখানে ছেলেটাকে বাঁচাবার জন্য মেয়েটাকে এরকম একটা লাইনে আসতে হলো বা নামতে হলো। বাট আমি মনে করি যে মেয়েটা কোনোভাবেই ছেলেটাকে হয়তো চিট করেনি, ছেলেটাকে একদম বাঁচাবার জন্য কোনো উপায় না পেয়ে সে এই জায়গাটাতে এসেছে। একদম 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 এক্স্যাক্টলি। মানে এটাও কতটা মানে একটা অন্য ধরনের একটা ব্যাপার বলতো, মানে মানে ওর দিক থেকে যদি আয়রানি কেউ, এটা একটা। হ্যাঁ ওর দিক থেকে যদি কেউ যদি নিজেকে রেখে চিন্তা করে মেয়েটার দিকটা, একদমই তাই। মানে তার বুক ফেটে যাবে আমি বলবো। মানে সে ওই টাইমে কি করবে, তার ভালোবাসার মানুষকে বাঁচাতে হবে এখানে, তার কাছে কোনো রাস্তা নেই, সবকিছু সব করার দরজা বন্ধ হয়ে গেছে। মানে যারা এটা মন দিয়ে শুনবে না, এই পুরো পেনটাকে ফিল করতে পারবে। আমি যাকে ভালোবাসি তার সাথে আমি ফিজিক্যাল হচ্ছি, এটা ন্যাচারাল। হুম হুম। আমি অন্য কারোর সাথে ফিজিক্যাল হচ্ছে আমার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। কতটা কষ্টের এই ব্যাপারটা। সিরিয়াসলি মানে কি বলবো, তাহলে আমি এখানে পুরোপুরি নির্বাক, পুরোপুরি তুমি যে ঘটনার কথাগুলো বলছো এরপর, ঠিক আছে, হাইলাইট গুলো করছো, মানে আমি শুনছি যার তোমার কথাটা, আমি কিছু বলতে পারছি না, আমার কাছে ভাষা নেই সত্যি বলতে। মানে আমি টু বি অনেস্ট বলবো, এই যে দেখো এরকম টাইপের একটা অ্যাগানি থেকে মানে মানে এরকম পেইনফুল ভাবে মারা গেছে, একটা সুপ্ত এরকম একটা বাসনা নিয়ে মারা গেছে, যে হাজবেন্ড কেও বাঁচিয়ে সুস্থ করতে চায়, হুম। সেটা হয়নি, হাজবেন্ডও তারপরে মরে গেছে। অবভিয়াসলি এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে একটা প্রেত কতটা জিজ্ঞাসাতে ভরে যায়, কোনো আইডিয়া নেই ভাই তোমার। আর আরেকটা জিনিস জানো তো সূর্য, সেটা হচ্ছে যে আমার মনে হয় এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এরকম টাইপের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, আমার কাছে ব্ল্যাক ম্যাজিকের কেস স্পিরিচুয়াল হেল্পের জন্য মাল্টিপল টাইম আসে, হুম কিন্তু
যে ব্যাপারটা সব থেকে বেশি ভাবায় আমাকে সেটা হচ্ছে মানুষের রিয়েল লাইফ। মানুষের রিয়েল লাইফও না প্যারানর্মাল অ্যাক্টিভিটি থেকেও বেশি মাঝে মধ্যে মানে হন্টেড বা হন্টিং হয়ে ওঠে। ওটার ফিলিংটাই একটা হন্টিং ফিলিং প্রদান করে মানুষের লাইফটা। মানে প্রত্যেকদিন সকালে উঠে একটা যুদ্ধ, মানে একটা ভয়, একটা অনিশ্চয়তা। ঠিক 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 কথা একদম। আমি খালি একটা জিনিস খালি ভাবি, যখন ওই ঘটনাগুলো বলছিল যে ডাক্তার বলে দিয়েছে উনি ক্লিনিক্যালি ডেড, তারপরও তার আত্মা শরীর ছাড়তে চাইছে না। মানে তুমি একবার ভেবে দেখো জায়গাটা, যে ওনার কতটা পরিমাণে তার বাঁচার ইচ্ছা ছিল, যে আমার সবাই যাই হয়ে যাক, আমার হাজবেন্ড, আমার ভালোবাসার মানুষটা যেন বেঁচে থাকে। আর সব থেকে আরেকটা মানে পার্ট তোমাকে বলছি, ওনার হাজবেন্ড তো জানতে পারলো না আমার ওয়াইফ মারা গেছে। হয়তো আমি তো এত ডিটেলসে মানে ওনারা তো এই পার্টটা বলেননি, হয়তো উনি জানতেই পারলো না যে আমার ওয়াইফ আর নেই, আর কি কারণে মারা গেছে সেটা হয়তো উনি জানতে পারলো না। মানে তার মানে এই কেসটা এরকম সূর্য অনেকটা, সেটা হচ্ছে যে এরা দুজনে বিবাহ করে, হুম হুম বিয়ের পরে লক্ষ্মীকান্তপুরে ওই যে বাড়িটা রয়েছে ছেলের বাড়িটা, হুম সেই বাড়িটাতে যায়। হুম সেখানে তারপর যা যা বললে সেই ব্যাপারগুলো হয় ছেলেটার সাথে মেয়েটার সাথে। হুম হুম অজয়রা তার বন্ধু বান্ধবকে নিয়ে ওখানে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যায় এবং মেয়েটা মানে প্রেতাত্মাটা হুম ওই জায়গাটার মধ্যে রয়েছে, পুরো আবেশের মধ্যে রয়েছে লক্ষ্মীকান্তপুরের ওই জায়গাটা, ওই বাড়িটা হুম বা ওই ঘরটা। হুম সেখানে গিয়ে মেয়েটার জীবৎকালে যে চুলগুলো ছিল সেগুলোকে পোড়ায়, এক্স্যাক্টলি। সেটাতে খাড় খেয়ে যায় এই মেয়েটা হুম 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 বা প্রেতাত্মাটা। হুম ওখান থেকে অজয়ের পিছু নেয় এবং এই তার বাড়ি বাড়িতে অব্দি আসে, চলে আসে, এক্স্যাক্টলি চাকদার বাড়ি অব্দি সে চলে আসে। চাকদার বাড়িতে চলে আসে। হুম হুম এরপরে এই বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়। একদম এটা একদম। সবাই বুঝতে পেরেছি আমি। হুম হুম বাট টেল মি ওয়ান থিং, এই যে বাড়িটা থেকে এই প্রেতটাকে তাড়িয়ে দেওয়া হলো হ্যাঁ, কিন্তু সে মুক্তি পেল না, হুম আশেপাশে তো ঘুরে বেড়াতেই পারে, ঢোকার পারে চেষ্টা তো করতেই পারে। পারে, সেটা একদমই পারে। সেভাবে হয়তো বাড়িটা বন্ধ তো করা হয়েছিল না, যাতে আর কোনো নেগেটিভ বাট আশেপাশের লোকজনের ইম্প্যাক্ট পড়তে পারে এটার জন্য এই করতে পারে। বাড়িটা। হ্যাঁ, বুঝতে কিন্তু পারছি না বলে। আশেপাশে লোকটা, আশেপাশে তুমি যে বলছো বাড়িতে ইম্প্যাক্ট করবে, তার তো কোনো কারণ নেই। এই বাড়িতে তো একটা জেনুইন কারণ ছিল, যে অজয় এই বাড়ি থেকে একটা ভুল করে এসেছে। হুম, এরকম এই অজয় বাড়ি- জায়গাটাতে আমি তোমাকে একটা জিনিস জানাই। হুম, যখনই এরকম টাইপের কোনো জিজ্ঞাংস মানে জিজ্ঞাংসা পরায়ণ কোনো প্রেতাত্মা এরকম টাইপের সারাউন্ডিং এ ঘুরে বেড়ায়, ঠিক আছে, হুম, হুম, তার নজর বা তার দৃষ্টিটা তো মানুষের ওপরে পড়ে বা খাবারের ওপর মেনলি পড়ে, ঠিক কারণ সে অভুক্ত। ঠিক ঠিক বলে ঠিক। না হাওয়া বাতাস লাগে, একদম 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 ঠিক বলছো। তো আশেপাশে যদি ঘুরে বেড়ায় হুম, তাহলে কিন্তু মানুষজনের একটু না একটু প্রবলেম হতেই পারে বা অনেক বড় রকমের প্রবলেম হতে পারে। হতে পারে। প্রেতের একটা ব্যবস্থা করা উচিত ছিল এখানে। দেখো এবার ওই টাইমে ওরা কি চিন্তা করেছে, আমি তো তন্ত্র রিলেটেড অত ডিটেলসে জানি না। ওরা যেটা চিন্তা করেছে যে এই বাড়ি থেকে, হয়তো ওর বাবা হয়তো এটাই বলেছিল, লিপিকার বাবা, যে এই বাড়িতে যেন আর কোনো সমস্যা না হয়। হুম, কিপিং ইন মাইন্ড সেই জিনিসটা চিন্তা ভাবনা করেই তারা হয়তো ওই জিনিসটা ওইভাবে ক্রিয়াটা করেছে, হতে যে পারে। অ্যাটলিস্ট যেন এই বাড়ি থেকে এলিমিনেট করে দেওয়া যায় এই বাড়িতে। আর পরবর্তীকালে এই সমস্যাগুলো হচ্ছিল, শুভ কাজে বাধা, ঠিক আছে, হয়তো তাকে মুক্তি দেওয়া যাচ্ছিল না, এটা হতে পারে। যে সে হয়তো এমন একটা ডাইমেনশনে ছিল, তাকে মুক্তি দেওয়া পসিবল ছিল না, তাকে আরো ভুগতে হবে তার শাসা, মানে যেটুকু তার দিন রয়েছে সেটুকু আরো দিন তাকে কাটাতে হবে। এটা তো হতে পারে, হতেই পারে। হতেই পারে জিনিসটা। হম, তো ওই পার্টিকুলার কারণের জন্য দেখো, আমি মানে আমার থেকে তো উনি ভালো বুঝবে না যিনি এসেছিলেন, তুমি ভালো বুঝবে, তোমরা এইসব জিনিস নিয়ে কাজ করো, তাই না? তুমি যেমন এই কথাটা বললে যে হ্যাঁ একটা যেমন জিজ্ঞাসা থাকে একখানা, এটা হতে পারে। আমি একদম বলছি না যে এই জিনিসটা হবে না, হতে পারে, কিন্তু তার পরবর্তীকালে আমরা এই জিনিসটাকে নিয়ে অ্যানালাইসিস করে নিয়ে আসি, ঠিক আছে? আর মানে এরকম ভাবো তো একটা শান্ত মানুষ যখন হুম, রেগে যায় তখন হুম, কতটা রেগে যায়। আর এখানে জীবৎকালে মেয়েটা এরকম ধরনের মিষ্টি একটা মেয়ে ছিল, মানে এতটা ভালো একটা মেয়ে যে সম্পর্ক এরকম তো পাওয়া যায় না এখন। হুম, হুম, সেখান থেকে দাঁড়িয়ে সে যখন মৃত্যু ঘটে, এত যন্ত্রণা পেয়ে এত বাঁচার ইচ্ছা নিয়ে সে মারা যায়, হুম, তারপরে ট্রানজিশনটা কতটা ভয়ানক, মানে কত ভয়ানক একটা এন্টিটিতে সে পরিণত হয়ে যায়, ঠিক বলছো। ভাবলেও অবাক লাগে। হ্যাঁ, এখানে দেখো এই যে ছেলেটা ওনার হাজবেন্ড ছিল, ও
ওনারা তো কেউ ছিল না, মা বাবা কেউ ছিল না, মা বাবার একমাত্র সর্বসর্বা বলতে এই মনোরমা নামে এই মেয়েটাই ছিল। ঠিক আছে, নাম নেওয়া উচিত না রাত্রিবেলাতে আমার, ঠিক আছে, এই মেয়েটাই ছিল। ঠিক আছে, আর এই মেয়েটারও তো বাবা মা যেহেতু মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল বা ওনাদের এগেনস্টে গিয়ে এর হাত ধরেছিল, মানে মেয়েটার পুরো পৃথিবী বলতে এই ছেলেটাই ছিল, আর ছেলেটার পুরো জগৎ বলতে এই মেয়েটাই ছিল। কিন্তু ভগবানের কি নিয়তি দেখো, কিভাবে কি হয়ে গেল কোথা থেকে। আমি একটা কথা বলবো যে আমি যদি আজ থেকে 10 বছর আরো বেঁচে থাকি, কিছু যদি আমার না হয়, আমাকে যদি কেউ এই ঘটনাটা এইভাবে বলতে বলে, আমি এক্স্যাক্টলি এইভাবেই বলতে পারবো ঘটনাটা পুরো পাই টু পাই। কেন বলতো, কিছু কিছু ঘটনা মানুষের ব্রেনে এমন ভাবে ইন্ট্যাক্ট হয়ে যায় না, যেগুলো ভোলা যায় না, আমি কোনোদিনও ভুলতে পারবো না এইসব ঘটনাগুলো। মানে হাসনাবাদের পর যদি আমাকে কোনো ডেসপারেট ঘটনা বলতে বলো, তাহলে আমি বলবো এই ঘটনাটা। বুঝতে পারছো? মানে ইভেন আমি এখানে কতটা একমত হব আমি জানি না, ঠিক আছে। তুমি নৌকা রুবির ওই ঘটনাটা বলেছিলে মনে আছে আমার পডকাস্টের পডকাস্টে, চ্যানেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মানুষটা শুয়ে রয়েছে, মানে মহিলা, তার পাশে ভিজে ভিজে অনুভূতি পাচ্ছে, হুম দেখতে পাচ্ছে নিজের বর নিজের বাচ্চা হুম শুয়ে রয়েছে, জায়গাটা পুরো ভিজে। মানে ওই এক্সপিরিয়েন্সটাও একদম অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল। হুম মানে তুমি, মানে তোমার লাইফে অনেক প্রবলেম চলছে, সেটা মানে অবভিয়াসলি তুমি আমার বন্ধু এখন, তুমি শেয়ার করেছো। আমার মনে হয় না তুমি এরকম টাইপের জিনিসপত্রের মধ্যে অনেক বেশি ইনভলভ হয়ে গেছিলে উইদাউট এনি প্রোটেকশন, কোনো স্পিরিচুয়াল প্রোটেকশন তোমার কাছে ছিল না, যার কারণে হয়তো অনেক ধরনের ইম্প্যাক্ট পড়ছে তোমার লাইফে। দেখো, আমি যখন এসব কাজে বেরোই না, আমি মানে নিজের কথা একবারও ভাবিনি, আমি খালি ভেবেছিলাম যে প্রবলেমটা সলভ করবো। আমি যদি কোথাও ঘুরতেও যাই না, আমি কিন্তু নিজের এনজয়মেন্ট দেখি না, আমি ভাবি যে আমার সামনের মানুষটা কিভাবে এনজয় করবে, মানে তারা তাদের এনজয় দেখে আমার খুব ভালো লাগে বলে আমি এনজয় করতে পারি। একদম। তোমাকে পরবর্তীকালে যখন শিটং এর ঘটনাটা বলবো না আমি, তখন তুমি শুনে এই জিনিসটা রিলেট করতে পারবে যে মানুষের সাথে আমি কিভাবে ঘুরতে গেলে কিরকম ভাবে ঘুরি, আর অ্যাকচুয়ালি কি হয়েছিল ওই ঘটনাটা আরো, মানে কি বলবো, মানে এরকম ঘটনা তুমি কখনো শুনেছো কিনা আমার জানা নেই, হয়তো তুমি শুনেছো বা তোমার কেস স্টাডির মধ্যে এসছেও হয়তো, কিন্তু এই ঘটনাটা একদম বিরল ঘটনা, যেদিনকে তোমাকে আমি একদিন সময় করে বলবো বা পডকাস্টে গিয়েই বলবো। ঠিক আছে, খুব বেশি বড় ঘটনা না একটা হলেও। কাজ করা যায়, সামনে তো হুম পুজো আছে, পুজোর ছুটি আছে, হুম হুম আমিও তো বাইরে যাব কিছু কাজের জন্য, বাট হুম ফিরে আসার পরে, হুম ঠিক আছে, একসাথে কোথাও একটা যাওয়া যেতে পারে। একদম। মানে তোমার বেশ কিছু প্রবলেম চলছিল, যার জন্য তো আমরা ওই কোন জায়গাটা, ব্যান্ডেলপুর আদি সপ্তগ্রামের কোন একটা বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, তাই না? মানকুণ্ডুর বাড়িতে না, মানকুণ্ড, অ্যাকচুয়ালি মানকুণ্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওদের সাথে কমিউনিকেট করা হয়েছে। তো ভদ্রলোক বললো, দেখুন যেরকম ওই যেহেতু ওনার পুত্রবধূ অন্তঃসত্ত্বা, তো হুম এই হুম মোমেন্টে ওনারা চিন্তা করে দেখলো যে এই মোমেন্টে না এখন এসবের দরকার নেই। হুম। ঠিক আছে, উনি তো অন্তঃসত্ত্বা রয়েছে, এখন করলে হয়তো বাচ্চাটার উপর একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে। বুঝতে পারছি, আমি তো কেসটা তো জানি না, মানে তাহলে বুঝতে পারতাম, বাট না, আমি কমিউনিকেট করেছিলাম ওনাদের সাথে, তো বললো ওনারা, আমিও বললাম যে দেখুন এই মুহূর্তে কি করবেন, তখন উনি একটু চিন্তা করে বললো যেরকম দেখুন এই মুহূর্তে তাহলে আপাতত স্তব্ধ থাক জিনিসটা, ঠিক আছে, সবকিছু কালী ঠিকঠাক। পুজোতে কি করো? কালী পুজোতে কখনো তারাপীঠ চলে যায়, কখনো বাড়িতে থাকি। এবারে কালী পুজোতে তোমাকে তাহলে একটা জায়গাতে নিয়ে যাব, চলো, একদম। বহরমপুরের জায়গাটা। আচ্ছা। পারমিতা আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছিল, ঠিক আছে, হুম হুম হুম। বহরমপুরের একটা কালী পুজোকে কেন্দ্র করে। আচ্ছা আর আমাদের এই যে মুনাই ঝুনাইয়ের যে ঘটনাটা, সেটাও বহরমপুরে ঘটেছিল। তো কালী পুজোতে ওই পার্টিকুলার জায়গাতে যাওয়া যেতে পারে। তোমার এই সব বিষয়ে এত ইন্টারেস্ট, আর আমার তোমাকে বেশ মানে এই সব দিক থেকে খুব মানে সাউন্ড মনে হয়, ঠিক আছে। হুম। ওখানে ওই পার্টিকুলার যে কেসটা রয়েছে, কালী পুজো উপভোগ করা ছাড়াও ওই জায়গাটা, পার্টিকুলার সারাউন্ডিংটা খুব বেশি হন্টেড বলে ক্লেম করা হয়, ঠিক আছে। আচ্ছা তো ওই আচ্ছা জায়গাতে আমি নিজে একটা ইনভেস্টিগেশনে যাব, আচ্ছা। তাহলে সেখানে তোমাকে আমি নিয়ে যেতে পারি। হোয়াট ডু ইউ সে? একদম একদম ডান। তুমি আমাকে আমার নাম লিস্টেড করে নাও, আমি যাচ্ছি তোমার সাথে। কালী পুজোটার জন্য আমি খুব এক্সাইটেড, মানে সামনে দুর্গা পুজো রয়েছে, এক সপ্তাহ পরেই কালী মহালয়া, পুজো ঠিক ক আছে। তারিখে পড়েছে জানা আছে এবারে? খুব সম্ভবত দেখতে হবে, 22 দেখতে হবে, অক্টোবর নাকি? দেখতে হবে, দেখতে হবে, হুম আমি হুম দেখে হুম নিচ্ছি, ঠিক আছে। হুম। তুমি তাহলে কালী পুজোর সময়টা মানে খালি রেখো। একদম একদম, তাহলে আমি অফিসে সেভাবেই ছুটিটাকে শিডিউল করে নেবো। ঠিক আছে, তুমি একদম। যদি যখন মানে যেদিনকে তুমি যাবে,
আমাকে সপ্তাহখানি আগে একটু জানিয়ে দিও, আমি হাজির আর হয়ে ভাই যাবো। তুমি তো আসছো, দেখা হবে তখন। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। অবভিয়াসলি অবভিয়াসলি পুজোর পর না একটা তুমি এই পডকাস্ট। কেসটা বললে তো মানে এটা খুব টান টান একটা কেস ছিল। আমার মনে হলো যে এরকম টাইপের কেসের সম্মুখীন তুমি যখন হয়েছো, আগের গুলো তো দেখো, আগের গুলো না অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষ ব্যাপারও ছিল, হুম বাট হুম হুম। অ্যাক্টিভলি তুমি যেহেতু এটাতে ইনভলভ, আমার মনে হলো যে তোমাকে আমি নিয়ে যেতে পারি। চলো, চলো এটা যাবো তাহলে। আমার তরফ থেকে একদম একদম, আমাকে তুমি লিস্টেড করে নাও। ডান। ঠিক আছে, চলো। চলো আজকে আমি রাখছি এখন। হুম ঠিক হুম আছে, কালকে এই কটা বাজে ঘটনাটা বলো তো এখন? বলবো। হ্যাঁ, মোটামুটি 2:30 বেজে গেছে এখন। হ্যাঁ, 2:30 বেজে গেছে। ঠিক আছে চলো, চলো। কথা হচ্ছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই সত্যি ভূতের ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড যে কেস স্টাডি রয়েছে বা আমার নিজস্ব যে কেস স্টাডিগুলো রয়েছে সেগুলো কি আপনারা জানতে চান সেটাও কমেন্ট করবেন। আমার থেকে যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন আপনাদের লাগে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এটার জন্য যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরো দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।